হ্যাঁ স্যার। তো ফার্স্টে আমি বলে দিই আমি কোন সাবজেক্টটা নেব। তোদের ফোর্থ সেমে 5টা সাবজেক্ট আছে। তো আমি দুটো নেব, সেটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম আর একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে? আর তোদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কি বই রেকমেন্ড করেছিল? মানে আমাদের ইজি টু লার্নিং চ্যানেল থেকে কোনো ভিডিও দিয়েছিল কি বই রেকমেন্ডেশনে? যদি কেউ না। কিনতে চাস, যদি কেউ কিনতে চাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বই, তো আমাদের ইন্ডিয়ান রাইটার একটা ভালো আছে, রাজীব মাল, মেবি আইআইটি কেজিপি টিচার তিনি। তো সেই বইটা ফলো করতে পারিস। মোটামুটি আমি তো নোটস সব দিয়েই দেবো, ইউনিট ওয়াইজ নোটস থাকবে তোদের কাছে। আর ক্লাসে যে ওয়ার্ক গুলো হবে সেগুলো আপলোড করে দেবো, আর ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? আর কিছু কিছু দিন ক্লাস নেওয়ার পর তোদের কুইজ সেকশন হবে। কুইজ সেকশন মানে হয়তো যারা আগে পড়েছিস তারা জানিস ক্লাসের মধ্যেই কুইজ হতো। ওএস এর কুইজ গুলো ক্লাসের মধ্যেই হবে, কিন্তু সফটওয়্যারের কুইজ গুলো আমি গুগল ফর্মে দেবো, ঠিক আছে? সবাই গুগল ফর্ম ফিল আপ করতে জানিস তো? সবাই গুগল ফর্ম ফিল আপ করতে জানিস তো? হ্যাঁ দাদা জানি। হুম হুম। হ্যাঁ স্যার। তো গুগল ফর্ম ওপেন করবি, সেখানে কোয়েশ্চেন থাকবে কিছু, লিস্ট অফ কিছু কোয়েশ্চেন্স থাকবে। সেখানে অপশন থাকবে, এমসিকিউ টাইপ থাকতে পারে বা শর্ট অ্যান্সার টাইপ থাকতে পারে, ডিফারেন্ট থাকতে পারে। সেখানে কোয়েশ্চেন লিখবি, নিজের নাম দিবি, নিজের ইমেল আইডি দিবি, নিজের কলেজের নাম দিবি, দিয়ে সাবমিট করে দিবি, ঠিক আছে? মেবি আজকে ক্লাসের পর তোরা পেতে পারিস। তো তোদের অ্যাপে নোটিফিকেশন চলে আসবে আশা করি, বা না হলেও রাত্রিবেলা একবার খুলে দেখিস অ্যাপে কোনো কিছু এসেছে নাকি। যদি আসে দেখবি আমার চ্যাট সেকশনে একটা কুইজের লিঙ্ক থাকবে, যেমন তোরা ক্লাসের লিঙ্ক পেয়েছিস সেরকমই একটা কুইজের লিঙ্ক পাবি। তো কুইজে কিন্তু আমি বলবো সবাই পার্টিসিপেট করিস। ওকে? আচ্ছা স্যার। হ্যাঁ, তো কুইজগুলো পার্টিসিপেট করবি। আর আমি নেব হচ্ছে তোদের 5টা সাবজেক্টের মধ্যে দুটো, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এবার আমি একটা ফার্স্ট কথা তোদের বলে দিই, থার্ড সেমে তোরা যে সাবজেক্টগুলো পড়েছিস সেগুলো ইম্পর্টেন্ট ছিল, অবভিয়াসলি সব সাবজেক্টই ইম্পর্টেন্ট। কোনো সাবজেক্টকে আমরা লেস ইম্পর্টেন্ট বা হাই ইম্পর্টেন্ট বা বেশি ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট এরকম কোনো ট্যাগ লাইন দিয়ে ট্যাগ দিতে পারি না। সাবজেক্ট যেখানে দিয়েছে তোদের ইম্পর্টেন্ট সাবজেক্ট বলেই দিয়েছে, নাহলে দিত না, ঠিক আছে? আর তোদের এই সেমিস্টারে যে 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টই কিন্তু ইম্পর্টেন্ট সাবজেক্ট। আবার বলবো পড়তেই হবে ভালো করে। এই 5টা সাবজেক্ট তোর একটা বেস তৈরি করবে কম্পিউটার সায়েন্সের। ওকে? তোদের ডিপ্লোমা সিলেবাস যথেষ্ট ভাস্ট। তোরা ভাবিস না যে তোরা ডিপ্লোমায় পড়ছিস, বিটেকে গিয়ে আবার বেশি পড়বি, সেরকম কোনো ব্যাপার নেই। যা পড়বি ডিপ্লোমায়, তুই ওএস বল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বল, উপস বল, কম্পিউটার নেটওয়ার্ক বল বা ডিবিএমএস বল, একই জিনিস আছে, এক্সট্রা কিছু নেই। আর আমি আরেকটু বেশিই পড়াবো যাতে তোদের পুরোপুরি সমস্ত জিনিসটাই কভার হয়ে যায়। ওকে? সিলেবাসের থেকে তোদের বেশিই পড়াবো, টেনশন নেই। 5টা সাবজেক্টই প্রচুর ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জায়গায় কোয়েশ্চেন আসে, মানে তুই ধর কোনো প্লেসমেন্ট ড্রাইভে বসলি, সেখানে কোয়েশ্চেন করবে তোকে এখান থেকে। তুই কোনো গেট দিচ্ছিস, তুই ইউজিসি নেট দিচ্ছিস, বা সামথিং ডিফারেন্ট জায়গায় যে কোনো এক্সাম দিস না কেন, সাবজেক্টের এই সাবজেক্টগুলোর কিন্তু একটা ওয়েটেজ থাকবে। ভালো রকম কোয়েশ্চেন পাবি তোরা এখান থেকে। ওকে? কারোর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করতে পারিস। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারিস আমাকে। তাহলে আমি শুরু করে দেবো কিন্তু পড়ানো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখনো জয়েন হচ্ছে বলে আমি তোদের সাথে কথা বলছি। আর বলে রাখি, দাদা বলছিলাম, দাদা বল। বলছিলাম গ্রুপে দিয়ে দিলে ভালো হয় লিঙ্কটা। কেন গ্রুপে কেন দেবো? কে জয়েন জয়েন করবে? করতে আমাদের সুবিধা হয়, কারণ ধরো ল্যাপটপে, না না, মানে ল্যাপটপে জয়েন, গ্রুপ, মানে শোন 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 শোন, গ্রুপে তো সবার হ্যাঁ বল। গ্রুপে তো সবার পারমিশন নেই না। তোরা পারচেজ করেছিস তাই তোরা ক্লাস করতে পারছিস, যারা আচ্ছা, পারচেজ করেনি তারা কিভাবে ক্লাস করবে? বুঝতে না পারলি? ওই জন্য বলছিলাম, কারণ ধরো আমরা
মানে গ্রুপে দিলে কি হয়, আমরা ল্যাপটপ থেকেও করতে পারি আবার ফোন থেকেও করতে পারি। আর ফোনে দিলে দেখা গেল তখন ফোনে লগ ইন করতে হচ্ছে, তারপরে আমরা লগ ইন করতে পারছি। সেটা ওই তো জন্য আর কি বলছিলাম। ওয়েবসাইটে লগ ইন করে নিবি, হ্যাঁ easy2learning.in বলে আচ্ছা, ওয়েবসাইট আছে, সেটা ল্যাপটপে লগ ইন করে নিবি, তাহলেই তো হয়ে গেল। একই তো ব্যাপার। ঠিক আছে। হুম। নাহলে এটাকে ওখান আরেকটা, থেকেই লগ ইন করছি, মানে আমি বলছি ল্যাপটপ থেকে হ্যাঁ লগ ইন করলে তখন আবার ফোন থেকে লগ আউট হয়ে যায়, তো সে তো হবেই ফোন একটা, থেকে যদি লগ ইন করতে যাই তাহলে আবার ফোনে লগ ইন করে তারপরে ক্লাসে জয়েন করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একটা সিঙ্গেল ডিভাইস করা থাকে, মাল্টিপল ডিভাইসে কিন্তু লগইন সিস্টেম সাপোর্ট নেই। এটা একটা হুম হুম সফটওয়্যার হুম। ইঞ্জিনিয়ারিং এর টপিক, যেটা বললি ব্যাপারটা। তো চল আমি তাহলে শুরু করছি তোদের, তোরা স্ক্রিন দেখতে পাচ্ছিস। হুম, একটু আগে পিপিটিতে নিয়ে যাই, ঠিক আছে? তো তোরা বল যে হোয়াট ইজ সফটওয়্যার, একটা সফটওয়্যার কি, কে জানিস ফার্স্ট? ওকে জানা স্যার সফটওয়্যার কি সফটওয়্যার অ্যাকচুয়ালি। হচ্ছে একটা, বল বল। সফটওয়্যার হচ্ছে তোর একটা তোর তোর নেটওয়ার্ক কানেকশন আর ফাংশনটাই ঠিক কাজ হলো না। করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোর নেটওয়ার্ক কানেকশন আর স্টেবল হলো না আগের সেম থেকে, ঠিক আছে? স্যার ওয়াইফাই তো কানেক্ট আছে, তাও এরকম হচ্ছে কেন জানেন না। বাকিদের কাছে কি ওর ওর কথা ক্লিয়ার না কাটলো বলতো, নাহলে আমার নেটের প্রবলেম হচ্ছে, কিছু একটা হবে। হ্যাঁ প্রবলেম হচ্ছে। হুম হুম। জানি না, তোর তোর কথা কিন্তু, তোর ভয়েস এলেই কিন্তু ব্রেক করে অরিন্দমের, ঠিক আছে? তো সফটওয়্যার হলো দু রকম জিনিস হয়, ঠিক আছে? একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্ট, সফটওয়্যার মানে হচ্ছে লজিক্যাল কম্পোনেন্ট। ফার্স্ট যেটা মাথায় আসবে, মানে যাকে তোরা ছুঁতে পারিস হাত দিয়ে, সেটাই হচ্ছে হার্ডওয়্যার। যাকে তোরা ছুঁতে পারিস না কিন্তু দেখতে পারিস বা ভিজুয়ালাইজ করতে পারিস, সেটা কিন্তু সফটওয়্যার। ওকে, এবার আমরা যদি ওএস পড়তাম তাহলে জানতাম যে সফটওয়্যার আর হার্ডওয়্যারের মাঝে একটা ব্রিজ তৈরি করে হচ্ছে অপারেটিং সিস্টেম। যদি আমি ওএস বলতাম তাহলে জিনিসটা ঠিক এরকম দাঁড়াতো, দেখ। হার্ডওয়্যার মানে তুই তোর একটা সিঙ্গেল ল্যাপটপকে বা ডেস্কটপকে বা পিসিকে যাকেই ভাবিস না কেন, তার মধ্যে এই তিনটে মেজর পার্টই থাকে। ওকে, তুই যে যে অ্যাপ্লিকেশনসটা ইউজ করছিস, যেমন এখন একটা অ্যাপ্লিকেশন ইউজ করছিস গুগল মিট, ওকে, যেমন আমি তোদের পড়ানোর জন্য ইউজ করছি ওয়ান নোট, তো এটা একটা সফটওয়্যার। তো সফটওয়্যার অ্যাকচুয়ালি কি, একটা সেট অফ কোড বা সেট অফ ইনস্ট্রাকশনস আমরা বলতে পারি, ঠিক আছে? তো সফটওয়্যার ইন্টারমিডিয়েট পার্ট হচ্ছে ওএস, এন্ড দেন তার সাথে কানেক্টেড থাকে হার্ডওয়্যার। একটা জিনিস দিয়ে কিন্তু কোনো কিছু হয় না। তো ল্যাপটপে যে হার্ডওয়্যার আছে, সিপিইউ আছে, মাদারবোর্ড আছে, যে কোনো হার্ডওয়্যার কম্পোনেন্ট আছে, সেগুলোকে অ্যাক্সেস করার জন্য কিন্তু আমাদের মিডিলে একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এটা একটা পুরো সাবজেক্ট, এটা একটা পুরো সাবজেক্ট, সেটা আমরা ওএস ক্লাসে দেখবো। অ্যাকচুয়ালি কি ওএস? তো আজকের ক্লাস হচ্ছে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো আমি সফটওয়্যার মানে কি বললাম, একটা লজিক্যাল কম্পোনেন্ট বা লজিক্যাল কোড বা একটা লজিক্যাল কোনো একটা জিনিস, যেটার মাধ্যমে আমরা কোনো কাজ পারফর্ম করতে পারি। তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি, দেখ। তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ দ্য প্রসেস অফ ডিজাইনিং, development, testing, and maintaining software in a systematic and disciplined way. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা প্রসেস, একটা হোল প্রসেস, ওকে, যার মধ্যে আমরা কি করি, ডিজাইন করি। ডিজাইন মানে কি,
তুই ধর কোনো একটা পার্টিকুলার জিনিসকে বিল্ড করতে চাইছিস, ধর আমি তোর বাড়ির কথা বলছি, তার আগে সিভিল ইঞ্জিনিয়ারদের দিয়ে ড্রয়িং করাতে হয়, তাই তো? তারপর ইট বালি পাথর সিমেন্ট দিয়ে ডেভেলপ হয়, তারপর টেস্টিং পার্টটা সিভিলদের কিরকম ভাবে হয় আমার আইডিয়া নেই, তবে সফটওয়্যারে টেস্ট তোকে করতে হয়, ঠিক আছে? সেট অফ ইনপুট দিতে হয় আর সেট অফ আউটপুট আমাদের কাছে আসে। যেমন তুই ধর দুটো প্রোগ্রামের কোড লিখছিস অ্যাডিশনে, ফার্স্ট এ এর জন্য তুই দিলি ইনপুট দিলি 10 এন্ড বি এর জন্য তুই ইনপুট দিলি 5, দেন আমার কাছে আউটপুটে যেটা ডিসপ্লে হবে সেটা হচ্ছে 15। ওকে, তো সেট অফ ইনপুট এন্ড সেট অফ আউটপুট যখন আমরা টেস্ট করি বা চেক করি তখন তাকে বলা হয় টেস্টিং। এটা হচ্ছে আমাদের টেস্টিং, মানে একটা সফটওয়্যার যে আমরা বিল্ড করেছি সেটা আমাদের পারফেক্ট আউটপুট দিচ্ছে নাকি। যেমন ধর সিম্পল ক্যালকুলেটর একটা, যদি আমি সিম্পল ক্যালকুলেটরে ইনপুট দিই 5, এ এর জন্য 5 এন্ড বি এর জন্য যদি আমি ইনপুট দিই 3, তাহলে আমার আউটপুট কত আসার কথা? আউটপুট কত আসার কথা? মাল্টিপ্লিকেশন করছি আমরা, 8 না না মাল্টিপ্লিকেশন, 15 15। 15 এবার যদি এখানে আমার অ্যান্সার আসে বাই এনি চান্স তোরা ধরে রাখ 8, তাহলে আমি কি বলবো আমার সফটওয়্যারটা ঠিক কাজ করছে না ভুল কাজ করছে? অবভিয়াসলি ভুল কাজ করছে, কারণ আমি এখানে মাল্টিপ্লিকেশন করছি, আমি অ্যাডিশন করছি না। তো তখন আমার যদি 8 আসে তখন আমার টেস্টিং ভুল ফেল হয়ে যাবে। তো আমার সফটওয়্যারের ইন্টারনালে মানে ভেতরে কোনো প্রবলেম আছে, সেটাকে আমাকে ফিক্স করতে হবে, ঠিক আছে? অ্যাডমিট হলো কি না? ওকে, যদি আমার 15 আসে তাহলে আমি বলবো টেস্টিং পাস। কাজ করছে। ইয়েস, কাজ করছে আমার পার্টিকুলার জিনিসটা বা টপিকটা। তো টেস্টিং আমাদের আবার একটা পুরো হোল ইউনিট আছে, ওকে, টেস্টিং এর উপর। শুধুমাত্র টেস্টিং এক রকমের হয় না, আমরা অনেক রকম টেস্টিং দেখবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। সেটা একটা সম্পূর্ণ আলাদা ইউনিট চলবে আমাদের টেস্টিং এর উপর। আমাদের ডেভেলপমেন্টের ওপর একটা সম্পূর্ণ আলাদা ইউনিট চলবে, আমাদের ডিজাইনিং এর ওপর একটা ইউনিট চলবে। ডেভেলপমেন্টের ওপর আমাদের ইউনিটটা খুবই ছোট, কারণ এখানে আমি তোদের কোনো কিছু ডেভেলপ করা শেখাবো না, ঠিক আছে? ফার্স্ট অফ অল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা, এখানে আমরা কিন্তু কোনো সফটওয়্যার ডেভেলপ করব না, কারণ আমাদের এখানে কোনো ল্যাব নেই, ওকে, যে আমাদের একটা সফটওয়্যার ডেভেলপ করতে হবে, আমরা সেটা জানবো না। আমরা জানবো যে একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে আমাদের কি কি রুলস এন্ড রেগুলেশনস ফলো করতে হয় বা আমাদের কি কি প্রোটোকলস ফলো করতে হয়, ওকে। এন্ড মেনটেনিং সফটওয়্যার, একটা সফটওয়্যার তো বানিয়ে ফেললেই হয় না, সফটওয়্যারকে কি করতে হয়, মেনটেন করতে হয়। যেমন তোরা হয়তো নাম শুনেছিস, একটা কোম্পানির নাম হচ্ছে টিসিএস, ঠিক আছে? এবার তোরা সবাই স্কলারশিপ পেয়েছিস, হ্যাঁ কি না? মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছিস সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো হ্যাঁ এই যে স্যার। স্বামী বিবেকানন্দ হ্যাঁ স্যার। স্কলারশিপটা তোরা যখন পেয়েছিস, দেখবি একটা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, একটা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। সেই সেই যে ওয়েবসাইটটাকে মেনটেন করে হচ্ছে টিসিএস, সেই ওয়েবসাইটটাকে মেনটেন করে হচ্ছে টিসিএস। আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম তোদেরকে একটা, ওই ওয়েবসাইটটা মেনটেন করে টিসিএস। এবার গভর্নমেন্টের অনেক অনেক পোর্টাল, ধর আধারের যে কোনো পোর্টাল, ভোটারের যে কোনো পোর্টাল বা যে কোনো পোর্টাল, মানে এখন যেটা নতুন বেরালো, কি বেরোলো একটা, যুবসাথী, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো কিন্তু টিসিএস রা মেনটেন করে। তো এরা কি করে, এরা কিন্তু বিল্ড করে না, বিল্ড কেউ অন্যজন করছে, এরা কিন্তু মেনটেনেন্স দিচ্ছে, এরা কিন্তু মেনটেনেন্স দিচ্ছে, ঠিক আছে? মেনটেনেন্স মানে কি, ধর ধর আচমকা কোনো কারণে সফটওয়্যারটা ক্র্যাশ করে গেল, হয়তো এরকম দেখেছিস তো, তোরা যখন তোদের রেজাল্ট চেক করিস, তখন কিছু একটা পার্টিকুলার টাইমের জন্য অনেক ট্রাফিক যখন সফটওয়্যারে এসে যায় তখন সফটওয়্যারটা ক্র্যাশ করে যায়, সবাই বলে এখন ওয়েবসাইট কাজ করছে না, তখন হ্যাঁ বলে স্যার, কি ওয়েবসাইট, 404 এরর এরকম হ্যাঁ একটা এরর 404 এরর আছে, এই এররটাও তোরা পড়বি, কম্পিউটার নেটওয়ার্কে গিয়ে পড়বি 404 এরর, ওকে। এরকম অনেক টাইপ অফ এরর আছে, 508 এরর আছে, 302 এরর আছে, এগুলো সমস্ত সিএন এর টপিক, তোরা ওখানে পেয়ে যাবি এগুলো। তো এরকম ডিফারেন্ট টাইপ অফ এরর জেনারেট করে, মানে কি, একটা ধর একটা ব্রিজ আছে, এটা একটা ব্রিজ,
সেই ব্রিজটায় অ্যাট এ টাইম 100 কেজি ওয়েট নিতে পারে। তুই যদি এখানে অ্যাট এ টাইম 200 কেজি ওয়েট দিস, কি হবে? কি হবে? ব্রিজটা ফল করে দেবে। এটা ফল হয়ে ভেঙে যাবে, যাবে মানে ভেঙে সেদিনকে। পড়ে যাবে। ঠিক সেরকমই প্রত্যেকটা ওয়েবসাইট একটা লোড সামলাতে পারে, একটা লোড সামলাতে পারে। লোড মানে কি এখানে? এখানে লোড মানে হচ্ছে কতগুলো ইউজার অ্যাট এ টাইম সেই পার্টিকুলার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবে, কতগুলো ইউজার অ্যাট এ সিঙ্গেল ইউনিট অফ টাইম সেই পার্টিকুলার ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, তুই যখন তোর রেজাল্টটা চেক করছিস তখন তোদের অনেক স্টুডেন্ট আছে, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অনেক স্টুডেন্ট আছে। আমি ধরছি ওয়েবসাইটটা অ্যাট এ টাইম 10,000 জনকে সামলাতে পারে, 10K। এবার সেই টাইমে যদি 20K ইউজার সেই ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট মারে, সেই ওয়েবসাইটটা কিন্তু ডাউন হয়ে যায়, সেই ওয়েবসাইটটা কিন্তু ডাউন হয়ে যায়। ওকে, কারোর ফোনে খুলবে, কারোর ফোনে খুলবে না, কারোর ফোনে আবার কারোর ফোনে খুলবে, আবার কারোর ফোনে খুলবে না। কেউ ল্যাপটপ থেকে খোলার চেষ্টা করবে, ল্যাপটপ থেকে খুলে যাবে। তো তোদের এখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বলা হয় এটাকে, এটাও নেটওয়ার্কিংয়েরই পার্ট। ক্লায়েন্ট রিকোয়েস্ট করে অ্যান্ড সার্ভার তোদেরকে রেসপন্স দেয়, রিকোয়েস্ট করে অ্যান্ড রেসপন্স দেয়। তো এটাকে রিকোয়েস্ট রেসপন্স মডেল বলা হয়, বা ক্লায়েন্ট সার্ভার মডেল বলা হয়, বা মাস্টার স্লেভ মডেল বলা হয়। ঠিক আছে, অনেক কিছু নামে মানে ডিফাইন করা হয়। অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সার্ভারই বলাটা বেটার, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বলা হয়। তো তোর ফোনটা অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যান্ড সার্ভার হচ্ছে যেখানে জিনিসটা রাখা আছে, মানে তোর রেজাল্টটা যে জায়গায় স্টোর করা আছে সেটা হচ্ছে সার্ভার। তুই তোর রোল নাম্বার অ্যান্ড কি দিয়ে তোরা রেজাল্ট ফেচ করিস? রোল নাম্বার আর কি একটা লাগে না? ফোন নাম্বারে ওটিপি। রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার বা রোল আর নাম্বার এরকম হ্যাঁ, অড এরকম থাকে। সামথিং যে জিনিসগুলো লাগে। ওটিপি তো পরের ব্যাপার, তোকে ভেরিফাই করার জন্য। রেজাল্টের জন্য মেবি ওটিপি লাগে না, না স্যার, লাগে না। রেজাল্টের জন্য কোনোদিন ওটিপি চায় না। ওকে, তো তুই এই রোল নাম্বারটা যখনই পুট করলি তখনই রিকোয়েস্টটা গেল কোথায়? সার্ভারের কাছে। সার্ভারে গিয়ে তোর রোল নাম্বারটাকে চেক করবে। সেটা কার কাজ? সেটা আবার কাজ হচ্ছে ডিবিএমএস এর কাজ। সেটা আবার ডিবিএমএস এর কাজ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তোর রোল নাম্বারে যে রেজাল্টটা স্টোর করা আছে, একটা টেবিলে স্টোর করা থাকবে, সেটা তোর কাছে গিয়ে আবার দেখাবে। ওকে, তো যখন তোর কাছে সার্ভার থেকে তোর কাছে রেসপন্সটা আসছে, বা তোর ফোনে যখন পিডিএফটা আসছে, তাকে বলা হয় রেসপন্স। তুই করিস রিকোয়েস্ট, এটা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স মডেল। এবার যখনই কোনো পার্টিকুলার একটা ওয়েবসাইটের ওপর অনেক বেশি পরিমাণে ট্রাফিক আসবে, তখনই তোর কিন্তু ডাউন হয়ে যাবে। এই জিনিসগুলোকেই মেনটেন করা হচ্ছে মেনটেনেন্সের পার্ট। মেনটেনেন্সের জন্য তোদেরকে আমি এতগুলো জিনিসের উদাহরণ দিলাম। এবার মেনটেন মানে কি? ধর, এবার আমি তোদেরকে একটা জিনিস বলি। এই যে আমি প্রথমে বললাম যে অ্যাট এ টাইম 10,000 জনকে সার্ভিস দিতে পারে, 10K। তো এর জন্য না এরা একটা জিনিস ইউজ করে, সেটা হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম। এবার তোরা অনেকেই জিমেল ইউজ করিস, গুগল ফটোস ইউজ করিস, সেখানে একটা স্টোরেজ পাওয়া যায়। কত জিবি স্টোরেজ পাওয়া যায় বলতো? ডিফল্ট একটা স্টোরেজ 15 জিবি পাওয়া যায়। 15 সে না গুগল 12? ড্রাইভে 15 জিবি হ্যাঁ, পাওয়া 15 যায়। জিবি। 15 জিবি পাওয়া যায়, ঠিক আছে। তারপরে তারপর তোর, ওটা এখন হ্যাঁ, এক্সটেন্ড করা যায়। তোরা 20 টাকা দিয়ে না 30 টাকা দিয়ে 1 মাসের জন্য এক্সটেন্ড করতে পারবি, ঠিক আছে? না স্যার, জিও রিচার্জের জন্য ওটা এখন 2 টিবির মতো পাওয়া যায় স্টোরেজ। আচ্ছা, মানে 15 জিবি থেকে কত কত টাকা দিতে হয় তোদের 2 টিবিতে যেতে গেলে? মোটামুটি 1500 টাকার মতো মনে হ্যাঁ, হয়। সেটা ছাড়, আমি বলছি না 20 জিবি। স্যার মাসে যদি 350 টাকা রিচার্জ করা হয় তাহলে 2 টিবিটা ফ্রি দিয়েছে 18 মাসের হ্যাঁ জন্য সেটা তোদের আপাতত। হ্যাঁ সেটা তোদের জিও দিয়েছে। ওকে, হ্যাঁ সেটা জিও দিয়ে, সেটা আলাদা জিও ব্যাপার। থেকে দিচ্ছে। সেটা তোদের অফার দিচ্ছে, তোদের জিও কাস্টমার গেইন করার জন্য জাস্ট অফার দিচ্ছে। আমি একটা নর্মাল বলছি। তোর 15 জিবি স্টোরেজ আছে, তুই 1 মাসের জন্য এক্সটেন্ড করলি, মানে 30 ডেজ এর জন্য এক্সটেন্ড করলি। ধর তুই 20 টাকা দিয়ে আরো 15 জিবি এক্সট্রা পেলি, আমি হ্যাঁ মানে জাস্ট অ্যাজিউম কর। তো ঠিক কি আছে। করছে? পারচেজ করছে স্টোরেজ, পারচেজ করছে। এবার আমাকে একটা কথা বল, রেজাল্ট কতদিন মানুষ চেক করে? একদিন কি দুদিন? একদিন কি দুদিন? হুম, সে কি 20,000-এর মতো স্পেস নিয়ে রেখে দেবে যে 20,000 জন আমার ইউজার আসবে, তারা ট্রাফিক ইউজ করবে, তাদের জন্য আমি পুরো সারা বছর 20,000 জনের পয়সা দেবো? নাকি আমি একটা ফিক্সড 10,000 জনের জন্য 10,000 জনের জন্য পয়সা দেবো? মানে এখানে আমাদের অবশ্যই পয়সা কম লাগবে। তো এটা হচ্ছে ব্যাপার। আমাদের একটা লিমিটেড স্টোরেজ থাকে, সেই লিমিটেড স্টোরেজটা যখনই তোদের রেজাল্ট পাবলিশ হয় সেটাকে বাড়ানো হয়।
সেই জন্য পার্টিকুলার কিছুক্ষণের জন্য তোদের সার্ভারটা ডাউন হয়ে যায়। এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক ব্যাপার আছে। কোডের ইস্যু হতে পারে, কোনো বাগ আসতে পারে, কোনো এরর জেনারেট হতে পারে, পরের ব্যাপার। আমি একটা উদাহরণ দিলাম। তো প্রথমেই তো আমার বড় কিনে লাভ নেই, আমি একটা ছোট জিনিস, ছোট স্পেস কিনে রেখে দিয়েছি, সেখানে আমার সমস্ত কাজ হয়ে যায়, সারা বছরের কাজ, তার জন্য আমি পে করি। এবার আমার বড় জিনিসটা শুধুমাত্র, বড় স্পেসটা শুধুমাত্র বছরে 3 থেকে 4 দিন লাগে, তো আমি সেই টাইমের জন্য রেন্ট করব, রেন্ট করে কাজ করব, কাজ করে ছেড়ে দেবো। রেন্ট মানে ভাড়া করব, ভাড়া করে ছেড়ে দেবো। আবার তো কোম্পানি প্রফিটে থাকবে, গভর্নমেন্টের পয়সা ওয়েস্ট কম হবে। ঠিক আছে? এই যে সার্ভার ডাউন কেন হয়, ব্যাপারটা বুঝতে পারলি? সার্ভার ডাউন কেন হয়? এবার হ্যাঁ যারা স্যার। যারা ক্লাউড কম্পিউটিং পড়বি, তারা একটা জিনিস শুনতে পাবি সেখানে, লোড ব্যালেন্সিং। ওকে, লোড ব্যালেন্সিং এটা কোনো মেকানিক্যাল ব্যাপার নয় যে লোড ব্যালেন্সিং, এটা আমাদের কম্পিউটার সায়েন্সে ইউজ হয়। লোড ব্যালেন্সিং মানে একটা ওয়েবসাইট কতগুলো ইউজারকে বা কতগুলো ইউজারকে অ্যাট এ টাইমে সার্ভিস দিতে পারবে, সেই জন্য লোড ব্যালেন্সিং করতে হয়। আবার লোড ব্যালেন্সিং এর টাইপ থাকে হরাইজন্টাল স্কেলিং, ভার্টিক্যাল স্কেলিং। ঠিক আছে, সেগুলো আমার এখন টপিক নয়, আমি ঢুকছি না ভেতরে, ওগুলো ক্লাউড কম্পিউটিং এর পার্ট। তো আমি তোদের বোঝাতে চাইছি একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্টের সাথে কিভাবে ইন্টার কানেক্টেড, এটা বোঝার চেষ্টা কর। তোকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াতে এলাম, তোর এখানে আমার ওএস লাগলো, কারণ ইন্টারমিডিয়েট পার্ট ওএস। এখানে আমার কম্পিউটার নেটওয়ার্ক লাগলো, ভেতরে আমার ডিবিএমএস লাগলো, তার ভেতরে আমার ক্লাউড কম্পিউটিং লাগলো, আবার এক্ষুনি দেখবি আমি এতে ঢুকছি, তোদের উপসে ঢুকছি, উপসের 4 পিলারে যেতে হবে আমাকে। এই জন্যই বলতে চাইলাম কোনো পার্টিকুলার সাবজেক্ট কোনোদিন ইম্পর্টেন্ট হয় না, প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু সমানভাবে গুরুত্ব দিবি প্রথম দিন থেকে। আর জেনে রাখবি 4th সেমের এই 5টা সাবজেক্ট কিন্তু একটা হিউজ রোল, মানে 5টা সাবজেক্ট কিন্তু একটা হিউজ রোল প্লে করবে তোদের মানে ডেপথের জন্য, নলেজ বাড়ানোর জন্য। ঠিক আছে? দেন শুধুমাত্র মেনটেনেন্সের ব্যাপার বললাম, ইন এ সিস্টেমেটিক অ্যান্ড ডিসিপ্লিন ওয়ে। সমস্ত কিছুতেই একটা সিস্টেম থাকে আর একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয়। ওকে, দেন এখানে দেখ, মানে যখন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করব, আমরা কি কি জিনিস মাথায় রাখবো। একটা যখন আমরা সফটওয়্যার ডেভেলপ করব, পার্টিকুলার ধর আমি একটা কোনো স্পটিফাই ডেভেলপ করছি, স্পটিফাই এর নাম সবাই শুনেছিস, মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা গান শুনতে পারি। ওকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারিস তোরা। আমি আবার মানে প্রমোট করছি না কিন্তু এসব জিনিস কিছু, ঠিক আছে, জাস্ট এমনি বলছি। স্পটিফাই একটা অ্যাপস আছে, বা ইউটিউব একটা অ্যাপস আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে। তো আমরা যখন কোনো সফটওয়্যার বানাই, সফটওয়্যারকে রিলায়েবল বানাতে হয়। রিলায়েবল মানে সমস্ত রকম কাস্টমার যেন ইউজ করতে পারে। ঠিক আছে, ডেলিভার অন টাইম একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ডেলিভার অন টাইম, এটার মানে কি বলতো? কেউ বলতে পারবি ডেলিভার অন টাইমের মানে? মানে স্যার রিয়েল টাইমে যদি কোনো মানুষ অ্যাক্সেস করতে চায়, ওটা যেন সঙ্গে সঙ্গে পায়। না 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 না, ওটা নয়। ডেলিভার অন টাইম মানে দেখ, আমার কাছে কোন একটা কাস্টমার এসেছে, সে বললো আমাকে 30 দিনের মধ্যে একটা অ্যাপ বানিয়ে দিতে হবে, সামথিং, যে কোনো অ্যাপ। ঠিক আছে, এবার আমার ডেডলাইন কত তাহলে? 30 দিন। তাহলে আমি ধরে রাখছি আমার এটা মার্চ মাসের প্রজেক্টটা আমাকে সাবমিট করতে হবে, মার্চ মাসের 28 তারিখে আমার প্রজেক্টটা সাবমিট করতে হবে। ঠিক আছে, 28 তারিখটা হচ্ছে সাবমিট ডেট। এটাকে কি বলা হয় বলতো? ডেডলাইন বলা হয়। তো প্রত্যেকটা ডেতে আমার কাজ হবে। এবার যে এই প্রজেক্টের আন্ডারে আছে, এবার দেখ, একটা প্রজেক্ট বা একটা সফটওয়্যার বানাতে কিন্তু একজন বসে না কোম্পানিতে। ঠিক আছে, তা প্রথমে থাকে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার বা সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, তার আন্ডারে থাকে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার, তার আন্ডারে থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, তোরা হয়তো একটা রোলের নাম শুনেছিস, SDE1, নাম শুনেছিস কেউ? SDE1, হ্যাঁ। SDE2, এরকম নাম হয়। ঠিক আছে, SDE3, বা তোরা এই নামটাও শুনে থাকতে পারিস, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এই SDE মেনলি ইউজ হয় বিগ 4 এর কোম্পানির ক্ষেত্রে। বিগ 4 বলতে যেমন অ্যামাজন হতে পারে,
নেটফ্লিক্স হতে পারে, বা মেটা হতে পারে আমাদের যেটা ফেসবুক, বা আমাদের গুগল হতে পারে, বা মাইক্রোসফট হতে পারে। এদের মেনলি এসডিটা ইউজ হয়, ঠিক আছে। এবার যারা সার্ভিস বেসড কোম্পানি তারা মেনলি লেভেল গুলো চেক করে, যেমন আমি টিসিএস এর কথা বলছি, বা কগনিজেন্টের কথা বলছি, বা উইপ্রোর কথা বলছি, এরা কিন্তু এরকম জিনিস ইউজ করে, লেভেল, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম। তো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ইউজ হয়। বা কেউ কেউ দেখবি শুধুমাত্র L1 ও লেখে, L2 ও লেখে, L3 ও লেখে। এগুলো হচ্ছে পোস্ট, মানে তুই অ্যাজ এ ফ্রেশার SD1 হবি, সেখান থেকে SD2, সেখান থেকে SD3, যত ওপর দিকে যাবি তোর রেসপন্সিবিলিটি তত বাড়বে। তো সিনিয়র প্রজেক্ট ম্যানেজারের আন্ডারে থাকে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার, জুনিয়র প্রজেক্ট ম্যানেজারের আন্ডারে থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রজেক্টটা সাবমিট কাকে করতে হবে? সিনিয়র প্রজেক্ট ম্যানেজারকে সাবমিট করতে হবে। তো সিনিয়র প্রজেক্ট ম্যানেজার চাইবে যদি 28 তারিখ ডেডলাইন হয়, তার দুদিন আগে যেন প্রজেক্টটা তার কাছে চলে আসে। সে দুদিনে আরেকবার মানে আরেকদিন ভালো করে মানে পুরোপুরি চেক করে নেবে, 28 তারিখ কাস্টমারকে সাবমিট করে দেবে। এটা হচ্ছে ডেলিভার অন টাইম। এবার তুই বল, তুই ফ্লিপকার্টে অর্ডার করেছিস, তোর ডেলিভারি ডেট দেওয়া আছে 15 ফেব্রুয়ারি, ওকে, 15ই ফেব্রুয়ারি। এবার যদি সেই জিনিসটা 19 তারিখে আসে, তোর কি ভালো লাগবে? তুই বল, তুই অ্যাজ এ কাস্টমার তুই কোনো জিনিস অর্ডার দিলি, অর্ডার দিয়ে দেখবি মানুষের সাধারণ কাজ হচ্ছে ট্র্যাক করা, কত দূর এলো অর্ডারটা। আমি তো করি, ট্র্যাক করি কতক্ষণে আসবে আচ্ছা, আমার অর্ডারটা। সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করে যে আমার অর্ডারটা কখন আসবে, আমি হাতে কখন পাবো অর্ডারটা। তো ধর 15 তারিখ আসছে, তোর কি ভালো লাগবে জিনিসটা? না 14 তারিখ গেলে আরো ভালো লাগবে? 14 তারিখ এলে অবভিয়াসলি 14 তারিখ গেলে আরো ভালো লাগবে। তো এইটাই হচ্ছে ডেলিভার অন টাইম। যখন আমাদের কোনো প্রজেক্ট সাবমিট করতে হয় না, তখন অন টাইমে ডেলিভার করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু তোর কোম্পানির রেপুটেশনকেও ডিপেন্ড করে, মানে রেপুটেশনকেও আরো মানে অ্যাফেক্ট করতে পারে তুই যদি অন টাইমে ডেলিভার না করিস। তুই বল, তোর কাছে একটা কাস্টমার ধর ওয়েবসাইট বিল্ড করতে দিয়েছে, বলেছে দাদা আমাকে 15 দিনের মধ্যে বিল্ড করে দিতে হবে। তুই বিল্ড করে দিচ্ছিস 2 মাস পর, সে কি আর তোকে দ্বিতীয়বার বলবে দাদা আমার আরেকটা ওয়েবসাইট ডিজাইন করে দিন, বা সে আরেকটা কাস্টমার নিয়ে আসবে তোর কাছে? কোনোদিনই না, তাই তো। তো ডেলিভার অন টাইম এটা বোঝাচ্ছে। নেক্সট আমাদের পয়েন্ট, কিপ কস্ট লো। এটার মানে কি বলবি? এটার মানে কি বলবি? মানে স্যার মানে দিলে যত সফটওয়্যারটা কম বাজেটে করে দিতে পারে। পারফেক্ট। আমাদের কত কম বাজেটে আমরা সফটওয়্যারটা ডেভেলপ করব। দেখ, একটা কাস্টমার যখন আমাদের প্রজেক্ট বানাতে দেয়, সে কিছু তো পেও করবে। কারণ আমি বলছি সে পে করেছে একটা ওয়েবসাইটের জন্য 20K, মানে 20,000 টাকা পে করেছে। এবার আমি এমন টেকনোলজি এমন জিনিস ইউজ করেছি, লাস্টে দেখছি আমি 26K হয়ে গেছে আমার বাজেট। তাহলে এইটা কি আমার কোম্পানির জন্য প্রফিটেবল নাকি লস? অবশ্যই লস। স্যার লস লস। মেকিং, লস মেকিং। তাহলে কোনোদিনই চাইবে না। যেমন এখন দেখবি একটা লস মেকিং এডটেক কোম্পানি আছে, আনএকাডেমি, হয়তো নাম শুনেছিস অনেকেই। কোম্পানিটার নাম আনএকাডেমি। মেনলি এখন কিন্তু হ্যাঁ, লসে চলছে, লসে রান করছে, ওকে। যেমন তোরা আরেকটা নাম শুনেছিস PW, মানে ফিজিক্স ওয়ালা, সে কিন্তু লসে রান করছে না। তো নিশ্চয়ই তাদের ভেতরে সিস্টেমে কিছু প্রবলেম আছে, তাই তারা লসে রান করছে। তো ঠিক এরকমই ব্যাপার, বাজেট ওভার হাইপ হয়ে গেছে, বাজেট এক্সিড করে গেছে। তো তার জন্য আমাদেরকে আগে বাজেট ক্যালকুলেশন করতে হবে। আর আমি একটা এই পয়েন্টে একটা কথা বলে রাখি, এই যে পে 20K, মানে কাস্টমার আর এর মধ্যে একটা বন্ড তৈরি করে, ঠিক আছে, বন্ড। কিসের বন্ড? তাকে বলা হয় SRS। আমি পরে পড়াবো জিনিসটা, আমি এখন বলে রাখছি জাস্ট, সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ঠিক আছে, বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, দুটোই হয় SRS। SRS কি? একটা একটা ডকুমেন্ট, যেখানে সমস্ত কিছু লেখা থাকে, মানে কি টেকনোলজি ইউজ হবে আমার প্রজেক্টে, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট এন্ড নোড.js ইউজ হবে, এন্ড লাস্টে লেখা থাকবে কাস্টমারের সিগনেচার, এন্ড যে প্রজেক্ট ম্যানেজার আছে তার সিগনেচার থাকবে। তুই বল, একটা যখন বন্ড 20,000 হয়ে গেল, লাস্টে গিয়ে কি কোম্পানি 26,000 চাইলে সেটা সেই কাস্টমার দেবে? না, আইদার তাকে প্রোভাইড করতে লাগবে সফটওয়্যার যেটা চাইছে সেটা, অথবা আমাকে লসে দিতে লাগবে। ইয়েস। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে লসেই দিতে লাগবে, কারণ কাস্টমার তো এত ভালো কাস্টমার হবে না যে তার ব্যাপারটা বুঝবে। হুম, তো এরপরে যদি আবার আবার কিছু করতে যায়, ধর আরো কিছু টেকনোলজি কমাতে গেল, সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারদের মাইনে দিতে হবে, স্যালারি দিতে হবে, অন্য প্রজেক্টে অ্যাসাইন করতে পারবে না, আরো লস, ঠিক আছে।
তো এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে। মেক ইট ইজি টু মেনটেন, মানে কোড এমন ভাবে লেখো, ডকুমেন্টেশন এমন ভাবে বানাও যে এটা অনেকটা ইজি হয়, যে পরে আবার এটাকে হ্যান্ডেল করবে তার জন্য। তুই একটা কোম্পানিতে সারা জীবন থাকবি না, ওকে? আজকে একটা কথা মাথায় রেখে নে, তুই একটা কোম্পানিতে সারা জীবন থাকবি না। আমি ধরলাম তুই 1 বছর কোম্পানিতে রইলি, 1 বছর, 1 ইয়ার। 1 ইয়ারে তোকে 2টো প্রজেক্ট দেওয়া হয়েছে বা একটা প্রজেক্টের উপর তুই কাজ করেছিস, কোডিং করেছিস। কোডিংটা এমন ভাবে করবি যাতে পরে নেক্সট পার্সন এসে তোর কোডটাকে ভালোভাবে রিড করতে পারে, কোনো প্রবলেম যেন না হয়। সেই জন্য কি করতে হয়, কোডিং এ কমেন্ট দিতে হয়। কমেন্ট দিয়ে দিয়ে তোরা লিখতে পারিস কোন জায়গায় কি ইউজ হচ্ছে, কোডকে সিম্পল করতে পারিস, ইজি টু আন্ডারস্ট্যান্ড করতে পারিস। আবার পাইথনে তোদের ইন্ডেন্টেশন মেনটেন করতে হবে, অনেক ব্যাপার আছে, যাতে কোড একজন দেখলেই বুঝতে পারে হ্যাঁ কি লিখতে চেয়েছে। একজন একটা কোম্পানিতে সারা জীবন কাজ করে না, কেউ কেউ করে, এক্সেপশনাল ব্যাপার, আমি বলছি করে না, ঠিক আছে? যখন তুই সেই কোম্পানির জন্য কাজ করছিস, কাজটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, অন্যজন এসে তোর প্রজেক্টে আবার যেন তাড়াতাড়ি শুরু করতে পারে, সেটা হচ্ছে একটা ভালো ইঞ্জিনিয়ারের একটা গুণ, ওকে? দেন নেক্সট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মেন কি কি কম্পোনেন্টস আছে? দেখ, প্ল্যানিং। কোনো প্রজেক্ট এলেই আমাদের ফার্স্ট প্ল্যান করতে হবে, তারপর অ্যানালাইজ করতে হবে। এগুলোর প্রত্যেকটা ডেপথ টপিকে আমি ঢুকবো। আমি নেক্সট দিন থেকে কিন্তু পিপিটি আনবো না, আমি লিখবো, তোদের দরকার হলে লিখবি, না হলে পরে লিখে নিবি, আমি বোর্ড অফ দিয়ে দেবো, ঠিক আছে? আমি ওয়ান নোটে কিন্তু ডাইরেক্ট লিখবো প্রত্যেকটা টপিককে। প্রথম দিন বলে আমি জাস্ট পিপিটিটা এনেছি। দেন তারপর হচ্ছে ডিজাইন, ওকে? আমাদের ডিজাইন করতে হবে। আবার ডিজাইনেরও বিভিন্ন ভাগ আছে, জানিস তো? তোরা যদি কেউ সিলেবাসটা দেখে থাকিস, সেখানে দেখতে পাবি যে ওয়াটারফল মডেল, তারপর হচ্ছে ইটারেটিভ ওয়াটারফল মডেল, স্পাইরাল মডেল, এরকম ডিফারেন্ট টাইপ অফ মডেল আছে সফটওয়্যারকে বানানোর জন্য। তো সেই সমস্ত মডেলগুলো আমাদের চেক করতে হবে, কিরম ভাবে প্রত্যেকটা মডেল কাজ করে আমরা দেখব। আর হ্যাঁ, আমি এখন একটা কথা বলে দিচ্ছি, আমি যে দুটো সাবজেক্ট পড়াবো, ওএস অ্যান্ড সফটওয়্যার, আমি চাইবো আমি যখন পরীক্ষা নিই প্রত্যেকটা 90% কোয়েশ্চেনের অ্যান্সারে যেন পিকচার থাকে, ঠিক আছে? এই সেম জিনিসটা ফলো করবি সেমিস্টার এক্সামেও, ঠিক আছে? এটা যেন সবার মাথায় বসে যায়। আজকে থেকে সবাই মাথায় বসিয়ে নে, কারণ থার্ড সেমের সাবজেক্ট গুলো অতটা ছবি ছিল না, বা আমি যে সাবজেক্টটা নিয়েছি সেই সাবজেক্টে কোনো ছবি ছিল না, মানে কোনো ডায়াগ্রাম ড্র করতে হতো না পাইথনে ছিল না। এবার তোদের সিওতেও ড্রয়িং ছিল, বা ডিএসএ তেও ড্রয়িং ছিল। আজকে মাথায় সেট করে নে, ওএস এন্ড সফটওয়্যারে প্রত্যেকটা জায়গায় আমি তোদের ড্রয়িং প্রোভাইড করব, তুইও যেন সেই পেপারে ড্রয়িংটা প্রোভাইড করিস। আর ড্রয়িং কিন্তু মুখস্থ নয়, যেটা যেটা আমি আঁকবো সেটাই আঁকতে হবে সেরকম ব্যাপার নয়, জিনিসটা বুঝে নিজের আউটপুটটা দিবি, ওকে? একটা জিনিসও কিন্তু মুখস্থ করবি না, মেমোরাইজ করবি, মনে রাখার চেষ্টা করবি, মুখস্থ করবি না, টপিকটা বুঝে মনে রাখবি, তাহলে সারা লাইফ মনে থাকবে। আর মুখস্থ করলে এই সেমিস্টার শেষ হবে, পরের সেমিস্টারে গিয়ে ওএস এর কনসেপ্ট ভুলে মাথা থেকে বেরিয়ে যাবে। আর ওএস এর ক্ষেত্রে 70% নিউমেরিক্যাল টপিক, 30% থিওরি, তো পড়তে আরো বেশি মজা লাগবে, ওকে? আর 30% যে থিওরি আছে, প্রত্যেকটা টপিকে পিকচার আছে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমি ট্রাই করবো যতটা পিকচার দিয়ে তোদের বোঝানো যায়, ঠিক আছে? এই জিনিসটা যেন মাথায় থাকে। দেন ডেভেলপমেন্ট মানে অ্যাকচুয়ালি কোডিং, ঠিক আছে? দেন ইমপ্লিমেন্টেশনটাও অ্যাকচুয়ালি কোডিং এর আন্ডারই পড়ে। টেস্টিং, ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন আলাদাভাবে পড়তে হবে, অ্যান্ড মেনটেনেন্স, ঠিক আছে? এই সমস্ত ফেজ গুলো থাকে আমাদের। দেন এখানে দেখ সফটওয়্যার ভালোভাবে লেখা আছে। সফটওয়্যার অ্যাকচুয়ালি কি, পয়েন্টটা নোটিস কর। সফটওয়্যার অ্যাকচুয়ালি প্রোগ্রাম মানে কি? সেট অফ ইনস্ট্রাকশন, কোনো ডেটা অ্যান্ড ডকুমেন্টেশন। এবার আমি বলে দিই, একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে 60% ডকুমেন্টেশন করতে হয়, 10% ডেটা, অ্যান্ড 30% লাগে কোডিং। মানে এটাকে যদি আমি কোনো পাই চার্ট দিয়ে রিপ্রেজেন্ট করি, 60% আমার মোটামুটি লাগে হচ্ছে শুধুমাত্র ডকুমেন্টেশনের পার্ট, এখান থেকে 10% লাগে আমার হচ্ছে ডেটার পার্ট, আর এই বাদ বাকি যে 30%টা পড়ে থাকে সেটা হচ্ছে কোডিং।
শুধুমাত্র কোডিং করেই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যায় সেটাও না, ডকুমেন্টেশন বানানো শিখতে হয়। ডকুমেন্টেশন বানানো শিখতে হয়। যার যত বেশি ভালো রিপ্রেজেন্টেশন সে তত বেশি ক্যারিয়ারে গ্রো করে। ওকে, কোড লিখেই মানুষ গ্রো করে না। একটা মিস মানে আছে, হ্যাবিট আছে সবার, যে সবাই ভাবে কোড লিখেই গ্রো করে যায়। না, ডকুমেন্টেশনও সমানভাবে জরুরি। এটাও কিন্তু একটা আর্ট, সবাই করতে পারে না ডকুমেন্টেশন। তোরা ফোর্থ সেমে আছিস, তোদের মাইনর প্রজেক্ট শুরু হবে, তখন তোদের ডকুমেন্টেশন সাবমিট করতে হবে। দেখবি যার ডকুমেন্ট যত সুন্দর তার নাম্বারও তত সুন্দর। তোরা সেটা ফোর্থ সেমে মাইনর প্রজেক্ট জমা দিলেই বুঝতে পেরে যাবি ব্যাপারটা কি। আজকের ক্লাসটার কথা মনে পড়ে যাবে। এক্সাম্পল দেখ কি কি অ্যাপস হতে পারে, মানে কি কি সফটওয়্যার হতে পারে। কোনো মোবাইল অ্যাপ হতে পারে, কোনো ওয়েবসাইট হতে পারে, ইভেন অ্যান অপারেটিং সিস্টেমও কিন্তু একটা সফটওয়্যার। অপারেটিং সিস্টেমও কিন্তু একটা সফটওয়্যার। কেন? অপারেটিং সিস্টেম তো পুরো একটা কোড। সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার না। সফটওয়্যার দু রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ডিফারেন্ট টাইপ অফ হতে পারে, যেমন হতে পারে লিনাক্স হতে পারে, বা উইন্ডোজ ম্যাক হতে ওএস পারে, হতে পারে, ম্যাক Windows, ওএস sir. হতে পারে, Android OS. অ্যান্ড্রয়েড ওএস হতে পারে, হ্যাঁ। ডিফারেন্ট টাইপ অফ ওএস হতে পারে। এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে আমাদের হোয়াটসঅ্যাপ, তারপর টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এই সমস্ত জিনিসগুলো। ওকে, এন্ড ব্যাংকিং সফটওয়্যার। তোরা যে ব্যাংকের সফটওয়্যার গুলো ডিফারেন্ট ইউজ করিস, প্রত্যেকটা ব্যাংকের একটা ডিফারেন্ট সফটওয়্যার থাকে, অ্যাপ থাকে বা ওয়েবসাইট থাকে, সেই সমস্ত জিনিসগুলো। বাট একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে তার কি কি কাজ থাকে দেখ। প্ল্যানিং করতে স্যার হয় তাকে। বললাম ওয়েবসাইটটা কি মানে টার্মে সফটওয়্যার কাজ করে ওটা আমাকে বোঝাবে। কি ওয়েবসাইট টাইপে? গুলো, হ্যাঁ হ্যাঁ মানে ওটা কি টার্মে, মানে সফটওয়্যার লেখা আছে না, হ্যাঁ ওয়েবসাইট হ্যাঁ। সফটওয়্যার কি হিসাবে, মানে কি কি বৈশিষ্ট্য মানে থাকলে পরে কি ওইটা ওয়েবসাইটটাকেও সফটওয়্যার বলা যাবে? সফটওয়্যার মানে কি? প্রোগ্রাম প্লাস ডেটা। যেখানেই প্রোগ্রাম এন্ড ডেটা থাকবে সেটাই সফটওয়্যার আমাদের। ও ওকে, একটা হ্যাঁ ওয়েবসাইটে কি আমাদের ডকুমেন্টেশন থাকে না? ধর আমি একটা ওয়েবসাইট ভিজিট করছি যে কোনো, সেখানে আমাদের একটা উপরে ন্যাব বার থাকে, তারপর আমাদের হ্যাঁ স্যার, বডি। হেল্প বলে একটা জায়গায় ডকুমেন্টেশন থাকে। ইয়েস, হেল্প বলে একটা সেটা বলছি না, আমি বলছি একটা একটা ডকুমেন্টেশন বলে আবার একটা আলাদা সেকশনও থাকে। তুই সেখানে হোভার করে যেতেও পারবি ডকুমেন্টেশন পার্টে। ডেটা পুরো ওয়েবসাইটে যে জিনিসটা আছে, আর প্রোগ্রাম হচ্ছে ব্যাক এন্ডে যে জিনিসটা আছে, যেটা তুই দেখতে পাচ্ছিস না কিন্তু যে বিল্ড করেছে সে দেখতে পাচ্ছে। দিস ইজ কল প্রোগ্রাম। বা তুই কোনো ওয়েবসাইটের প্রোগ্রামও তুই দেখতে পারিস, জানিস তো কিভাবে? হ্যাঁ, ইসে করে স্কাউট করে মনে হয়, হ্যাঁ স্যার, ইন্সপেক্ট করে Right. দেখা যায়। ইন্সপেক্ট ইনস্পেক্ট করলে তুই এখান থেকে দেখতে পেয়ে যাবি। দেখ এখান থেকে তুই পুরো জিনিসটা দেখতে পেয়ে যাবি। মানে কনসোল পার্ট আছে, এখানে তুই জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবি, এখানে নেটওয়ার্ক পার্ট হ্যাঁ। আছে, এলিমেন্টস আছে, ঠিক আছে? বল বুঝতে পারলি কেন আমরা একটা ওয়েবসাইটকেও সফটওয়্যার বলি? হ্যাঁ স্যার। সফটওয়্যার মানে শুধুমাত্র যে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করে নিলাম সেটা সফটওয়্যার, সেটা না। সেটাও একটা সফটওয়্যার, কিন্তু ওয়েবসাইটও একটা সফটওয়্যার। ওকে, হ্যাঁ দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি বলছে দেখ এখানে। বাবারে, কে জয়েন হবে রে? মরিন্ময় সর্দার। দেখ ফার্স্ট পয়েন্ট কি বলেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ দ্য সিস্টেমেটিক প্রসেস অফ ডিজাইনিং, ডেভেলপমেন্ট, টেস্টিং, মেইনটেনেন্স, রিকোয়ারমেন্ট। এটা আমাদের পড়া হয়ে গেছে, এই পয়েন্টটা আমরা ফার্স্টেই দেখে নিয়েছি। ইট এনসিওর সফটওয়্যার ইজ হাই কোয়ালিটি। অবশ্যই আমরা জিনিস বানাবো, হাই কোয়ালিটি না হলে হবে না। রিলায়েবল, মেইনটেনেবল, এন্ড স্পেশালি ফর লার্জ সাব সিস্টেম সফটওয়্যার। যখন আমরা কোনো বড় সফটওয়্যার বানাবো তখন যেন এই জিনিসগুলো মেনটেন হয়। দেখ তুই তোকে আজকে আমি পড়তে দিয়েছি একটা পেজ কোনো বইয়ের, তুই ভালো করে পড়তে পারবি। আমি যখন বলে দেবো 100টা পেজ পড়, তখন কিন্তু কোয়ালিটি মেনটেন করা বা রিলায়েবিলিটি মেনটেন করা এই জিনিসগুলো একটু টাফ হয়ে যায় 100টা পেজ। যখন আমরা বড় সফটওয়্যার বানাচ্ছি তখনও যেন এই জিনিসগুলো পারফেক্ট থাকে, কোয়ালিটিও হাই থাকে, রিলায়েবলও থাকে, আর মেনটেনেবলও থাকে যেন আমাদের জিনিসটা। দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইমপ্রুভস এফিসিয়েন্সি, কোয়ালিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট। ওকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের এফিসিয়েন্সি মানে কে বলতে পারবি এফিসিয়েন্সি মানে কি? স্যার, নাম্বার অফ ইনপুট, নাম্বার অফ আউটপুট, এরকম। এটা হতে পারে। আর একটু ভালোভাবে বল, রিয়েল লাইফে যেটা আমরা বুঝতে পারবো এফিসিয়েন্সি মানে। সেটা ঠিকঠাক ব্যবহার করা, সঠিকভাবে ব্যবহার করা। না, The time, the less Mhm. time spent. ইয়েস 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 ইয়েস,
একদম। মানে আমি স্যার ধর আমরা কম দামে কম সময়ে ভালোভাবে ইউজ করতে পারছি। আরো ভালোভাবে বলছি, আমি একটা ওটিপির জন্য রিকোয়েস্ট করেছি একটা ওয়েবসাইট থেকে, ওকে? আমার নাম্বার দিয়ে আমি ওটিপির জন্য রিকোয়েস্ট করেছি, আমার ফোনে ওটিপি রিকোয়েস্টটা আসছে 5 মিনিট পর। দিস ইজ এফিসিয়েন্ট? না, কোনোদিনই এফিসিয়েন্ট না। এটা একটা তখন টাইমার চলে একটা না। হ্যাঁ, এটা একটা এফিসিয়েন্সির ম্যাটার, কিন্তু সব জায়গায় কিন্তু টাইমার চলে না। মানে কোনো কোনো জায়গায় দেয়া থাকে, দেখ 30 সেকেন্ড দেয়া থাকে। হ্যাঁ, তাহলে তারা কি তাহলে হাই এফিসিয়েন্ট সফটওয়্যার কিছু ইউজ করছে তারা ব্যাক এন্ডে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর কোনো কোনো ওয়েবসাইট দেখবি, যেমন গভর্নমেন্টের ওয়েবসাইট গুলো, ওটিপি আমি সকালবেলা ওটিপি মেরেছি, আমার ওটিপি আসছে বিকালবেলা। সেটা নয় সার্ভার বিজি, কিন্তু কিছু কিছু সময় আছে যে 5 মিনিট 7 মিনিট পর পর ওটিপি আসে, কাজই করে না। হ্যাঁ স্যার, সেগুলো ল্যাগ করে মানে। সেগুলো আমাদের এফিসিয়েন্ট নয়। ধর আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি কোনো একটা ওয়েব পেজে ভিজিট করলাম, পেজটা লোডই নিচ্ছে না, ধীরে ধীরে বা একটা একটা পার্ট লোড নিচ্ছে। বা ওই পেজ থেকে ওইটার পেজের সঙ্গে যে কানেক্টেড পেজটা ওইটা লোড হচ্ছে না, হ্যাঁ, প্রথম এরকম পেজটা ব্যাপার। বেশি হচ্ছে তারপরটা হচ্ছে না। এগুলো হচ্ছে এফিসিয়েন্সি। কোয়ালিটি মানে কোয়ালিটি, এবার দেখ ভিজুয়াল কোয়ালিটি হতে পারে, কোড কোয়ালিটিও হতে পারে, ঠিক আছে? যেমন তুই একটা ধর ডেভেলপ করেছিস, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপ করেছিস, সেখানে তুই ইউজ করছিস ডিজাইনিং এর জন্য, আমি বলছি তুই ইউজ করছিস ওই আমাদের একটা সিএসএস ইউজ করছিস, ঠিক আছে? কিন্তু তুই যদি মেটেরিয়াল ইউআই ইউজ করিস, দুটোই কোয়ালিটি দেবে, কিন্তু মেটেরিয়াল ইউআই তোকে আরো বেশি ফেসিলিটি প্রোভাইড করবে কোনো বাটনকে ডিজাইন করার জন্য বা কোনো ফিল্ডকে ডিজাইন করার জন্য, ঠিক আছে? টেকনিক্যাল মেটেরিয়াল টার্মে ইউআইটা কি? একটা ডিজাইন করার জন্য, আরো বেটার সুন্দর ডিজাইন করার জন্য। দেখ একটা কথা আছে, যে দিখতা হ্যায় ও বিকতা হ্যায়, ঠিক আছে? মানে যত সুন্দর তুই বানাতে পারবি, লোকের অ্যাট্রাকশন তত হবে। ভেতরে কি আছে মানুষ চেক করে না, বাইরে থেকে কত সুন্দর সেটাই চেক করে জাজ করার নিয়ম আজকাল। তো তোকেও সেটাই করতে হবে, কিছু করার নেই। যতভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবি, অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট, অবশ্যই বাজেট ম্যানেজমেন্ট তো করতে হবে। এখানে একই কথা লেখা আছে, মিটিং অল রিকোয়ারমেন্টস উইদিন টাইম। তারপরে কি বলেছে, ইট কন্টিনিউয়াসলি অ্যাডাপ্টিং নিউ টুলস অ্যান্ড মেথোডোলজিস টু হ্যান্ডেল কমপ্লেক্স অ্যান্ড ইনভলভিং টেকনোলজিস। মানে একটা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, তাকে কিন্তু ফাস্ট লার্নার হতে হবে। মানে তুই পাইথন পড়েছিস, তোকে সেট করে জাভাতে সুইচ করতে হবে, তাতে কোনো প্রবলেম যেন না হয়। দেখ পাইথন থেকে জাভাতে সুইচ করা কিছুই না, জাস্ট কি চেঞ্জ হবে, সিনট্যাক্স। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এটাই সুবিধা, তুই যদি লজিক একবার তোর ব্রেনে ঢুকে যায়, তোকে চেঞ্জ করার কোনো ব্যাপার নয়। তোর সিনট্যাক্সটা হাতে আনতে 7 দিন টাইম লাগবে, 7 দিন বসলে 2 ঘন্টা করে তো সিনট্যাক্স হাতে চলে আসবে। লজিক তো সেম, লজিক তো সেম। হ্যাঁ স্যার। লজিক যদি মাথায় থাকে, ইমপ্লিমেন্ট করা কোনো ব্যাপার নয় যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে। দেন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা তোদের সেমিস্টার এক্সামে আসতে পারে বা এসে গেছে, ধরে রাখ। হোয়াট ইজ এসডিএলসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? ওকে, হোয়াট ইজ এসডিএলসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? এসডিএলসি এর ফুল ফর্ম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ওকে, মাথায় থাকবে। তো এসডিএলসি কি? ইজ দ্য স্টেপ বাই স্টেপ প্রসেস টু ডেভেলপ এ সফটওয়্যার। মানে আমরা যখন বাড়ি বানাই, প্রথমে ভিত, তারপর মেঝেতে তুলে লিন্টন দিই, তারপর ছাদ হয়, এরকম একটা প্রসেস আছে। ঠিক সেরকমই একটা সফটওয়্যার বানাতে গেলেও কিন্তু একটা সাইকেল মেনটেন করতে হয়। যেমন দেখ প্ল্যানিং, ফার্স্টে আমাদের প্ল্যানিং করতে হবে, একটা প্রপার প্ল্যান বানাতে হবে। ধর আমি বলছি, যারা ডাব্লিউবিজি দিয়েছিস বা যেই মেন্স দিয়েছিস, তাদের আগে একটা বসে প্ল্যানিং করতে হয়, যে হ্যাঁ আমি দিনে কতক্ষণ পড়বো, আমার উইক পয়েন্ট কোনটা। দিস ইজ কল প্ল্যানিং, ওকে? এইগুলোকে বোঝা। দেন অ্যানালিসিস। অ্যানালিসিস মানে আমাকে অ্যানালাইজ করতে হবে যে কি হতে চলেছে, মানে কি হবে, আমি যখন এই প্রজেক্টটা বানাবো সেই টাইমে আমার কি কি প্রবলেম আসতে পারে, কি কি এরার আসতে পারে। ধর আমি ডাব্লিউবিজির প্রিপারেশন নেবো, সেই সেই ইন দ্য মেন টাইম আমার কি কি হতে পারে 365 দিনে। আমার 10 দিন শরীর খারাপ থাকতে পারে, 5 দিন আমার কোনো ইনভিটেশন থাকতে পারে,
এই জিনিসগুলোকে মেনটেন করা ঠিক আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে কখন কি বাগ আসবে, কখন আমাদের বাজেট একটু বেশি যাবে, কখন আমাদের বাজেট একটু লো যাবে, কখন আমাদের ইঞ্জিনিয়ারদের কম মানে ইঞ্জিনিয়ারদের আমরা পাবো না, সেই জিনিসগুলোকে অ্যানালাইজ করা। দেন ডিজাইন, সমস্ত কিছুর একটা ডিজাইন হয়। আমি যেটা বলেছি, একটা প্রপার ডিজাইন বানাতে হবে বা রাফ ওয়ার্ক বানাতে হবে বা প্রোটোটাইপ বানাতে হবে। যারা হ্যাকাথনে গেছিস কোনোদিন, তাদের মেন জিনিসই হচ্ছে প্রোটোটাইপ প্রেজেন্ট করা। কেউ গেছিস, কেউ হ্যাকাথন করেছিস এখনো পর্যন্ত একবার? কেউ আছিস এখানে হ্যাকাথনে গেছিস? ঠিক আছে, জাস্ট ঠিক আছে। হ্যাকাথনে যাওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে প্রোটোটাইপ। এবার প্রোটোটাইপ মানে কি, কেউ জানিস প্রোটোটাইপ মানে কি? স্যার আমি যেটা ছোট মাস মডেল। প্রোডাকশন করতে চাইছি তার একটা ডেমো তৈরি করা, Yes, মানে কোনো ডেমো, একটা সফটওয়্যার। ডেমো বা মডেল। ধর আমি একটা বাড়ি বানাতে চাইছি, তার একটা ছোট্ট একটা আমার একটা টেবিলে হয়ে যাবে সেরকম কোনো একটা বাড়ি আমি তৈরি করলাম, সে যাই হোক দিয়ে হতে পারে। ঠিক সফটওয়্যারের ক্ষেত্রেও তেমন, যে জিনিসটা আমি বানাবো তার একটা প্রোটোটাইপ বানিয়ে নেবো, সেটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হবে, কিভাবে কাজ করবে, জাস্ট নর্মাল। তার জন্য হয়তো অনেকে ইউজ করেছিস ইউআই ইউএক্স, তাই তো? ইউআই ইউএক্স কেউ ডিজাইন করেছিস, কেউ ডিজাইনিং শিখিস ইউআই ইউএক্স এ? তার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগে, সেটা ফিগমা, আমি যতটা জানি, বা ক্যানভা দিয়েও করা যায় এখন ইউআই ইউএক্স ডিজাইন। বা কেউ ব্যানার ডিজাইনিং বা পোস্টার ডিজাইনিং করিসনি? স্যার নর্মালি ক্যানভা দিয়ে যেটা হয় ওটা দেখেছি, মানে হ্যাঁ, ইউজার ইন্টারফেসটাকে করতে ইউজার হবে। ইন্টারফেস ডিজাইন করা হয়। এবার সেটাকে যখন কোড দিয়ে লেখা হয় তখন বলা হয় একটা সফটওয়্যার ডেভেলপ হচ্ছে। ওকে, আমি একটা ওয়েবসাইট বানালাম, পুরো ডিজাইনটা বানিয়ে নিলাম, জাস্ট টেমপ্লেটটা, তাকে অনেক সময় ব্লু প্রিন্টও বলা হয়। ডিজাইন তো HTML CSS থেকে হয় না? কোড ডিজাইনের কথা বলছি না, কোডের ডিজাইনের কথা বলছি না, আমি কোডিং ডিজাইনের কথা বলছি না। HTML আমাদের স্কেলিটন প্রোভাইড করে, মানে আমাদের যদি কোনো হিউম্যান বডির সাথে কম্পেয়ার করি, HTML আমাদের স্কেলিটনটাকে বিল্ড করতে সাহায্য করে, মানে ইন্টারনাল আর্কিটেকচারকে বিল্ড করতে সাহায্য করে। আমি বলছি জাস্ট দেখতে কেমন হবে, মানে তোকে দেখতে কেমন হবে তার একটা ফটো প্রিন্ট আউট করে আমি যদি লাগিয়ে দিই, সেইটা বলতে চাইছি। তুই মানুষটাকে তৈরি করে দেওয়ার কথা বলছি না আমি। ব্যাপারটা ক্লিয়ার? ভিজুয়াল হচ্ছে কি, হ্যাঁ স্যার। মানে একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা কেমন দেখতে হবে জাস্ট আমি বানাবো সেটা বসে বসে, উইদাউট কোডিং। তার জন্য ডিজাইনিং ইঞ্জিনিয়ার হয়, ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ার হয়, ভালো স্যালারি আছে ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ারদের। ইভেন ওয়েব ডেভেলপমেন্ট যারা করে তাদের থেকে বেশি স্যালারি দিয়ে দেয় এদেরকে, ডিজাইনিং ইঞ্জিনিয়ারদের। অ্যাপ ডিজাইনিং হয়, অ্যাপের ইন্টারফেস কেমন দেখতে হবে সেটা আগে ডিজাইন করতে হয়, ডিজাইনার ডিজাইন দিলে তবে কোডিং স্টার্ট হয়। ডিজাইনার আগে ডিজাইন সাবমিট করবে, দেন কোডিং স্টার্ট হয়। তার তো উপর তার মানে প্রথমে ডিজাইনটা হবে, তারপর ওটা কি কোডের থ্রু ইমপ্লিমেন্ট করা হবে হ্যাঁ, ওই একদম ডিজাইনটা? সিম্পল কথা। প্রথমে ডিজাইন হবে, তারপর কোডের থ্রু সেই সেম জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হবে। দেন আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট, মানে এটা হচ্ছে পিওর কোডিং। তারপর টেস্টিং, আমি বলে দিয়েছি টেস্টিং ব্যাপারটা কি। তারপর হচ্ছে ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে, হ্যাঁ বল। হ্যাঁ, বলছিলাম যে আমরা যে ফার্স্ট সেমে যেরকম পড়েছিলাম যে সিএসএস জাভাস্ক্রিপ্ট আমরা দিয়ে ওয়েবসাইটটাকে ডিজাইন করি, হুম, তো সিএসএস জাভাস্ক্রিপ্টের সাথে ইউআই ইউএক্স এর কি ডিফারেন্স থাকে? দেখ ইউআই ইউএক্স জাস্ট একটা ডিজাইন। আমি একটা তোদের সিম্পল জিনিস দেখাচ্ছি, পোস্টার এখানে একটা পোস্টার ধর, স্যার কোনো কি হুম, মানে মানে কিরকম দেখতে হবে ওইটা আগে থেকে ডিজাইন করা, পরে ওইটাকে কোডিং এর ইয়েস থ্রুতে ইয়েস ইয়েস ইয়েস। ইসে করা তো, মানে দেখ এইটা হচ্ছে ডিপ্লয় আমার, করা। এটা হচ্ছে আমার একটা জাস্ট একটা সরস্বতী পুজোর পোস্টার। ওকে, এই পোস্টারটাকে যখন আমি কোড দিয়ে ইমপ্লিমেন্ট করব সেটা কোডিং, আর এইটা যে বানিয়েছে সে হচ্ছে একটা ডিজাইন ইঞ্জিনিয়ার। আগে ডিজাইন ইঞ্জিনিয়ারদের কাজ হয় যে একটা ওয়েবসাইটের ডিজাইন কি হবে। ওকে, তারপর তার কাজ হয় এটাকে ইমপ্লিমেন্ট করার কাজ হচ্ছে তারপরে কোডিং দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করা বা বানানো হয়।
ডিজাইনটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক হয়, ডিজাইনটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক হয়। আর যে আমাদের কোড করে যে কোডিং করে যে ইমপ্লিমেন্টেশন করা সেটা হচ্ছে ডাইনামিক হয়। মানে আমরা কোড চেঞ্জ করে ডিজাইন চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো ডিজাইন ইঞ্জিনিয়ার ফার্স্ট কাজ করে, দেন তারপর ওয়েব ইঞ্জিনিয়ার বা ওয়েবসাইট ডেভেলপার যে আছে তার কাছে ডিজাইনিং এলে সে কোড দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করে। ইউআই ইউএক্স এক্সপ্লোর করতে পারিস, খুব ভালো পার্ট, খুব ভালো ফিল্ড ইউআইএক্স ইঞ্জিনিয়ার। যাদের ডিজাইনিং এ শখ আছে, অবশ্যই যাদের ডিজাইনিং এ শখ আছে, নাহলে হবে না, কারণ ভেতর থেকে ইচ্ছা না থাকলে হয় না। ওকে, তারপর হচ্ছে ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট মানে কি? ডিপ্লয় করা মানে আমাদের কাজটা হয়ে গেছে, আমি পাঠিয়ে দেবো, এবার তোরা কিভাবে পাঠাস? ভাই একটা পেন ড্রাইভ দে, পেন ড্রাইভে করে। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে এসব ইউজ হয় না। ওকে, সার্ভারে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করতে লাগে স্যার। হ্যাঁ ইন্ডাস্ট্রি GitHub ইউজ হয় তো? সিআইসিডি ইউজ হয়, পাইপলাইনিং ইউজ হয়। এটা ওই ছাদের পাইপলাইনিং নয়, ঠিক আছে? আমাদের সিআইসিডি ইউজ করতে হয়, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। আমাদের একটা সিস্টেম থাকে বা একটা সফটওয়্যার থাকে, সেই জায়গায় আমাদের কোডটাকে পুশ করতে হয়। গিটহাব জানিস, অনেকে পড়িয়েছিলাম আমি। হ্যাঁ স্যার, GitHubটা জানি। হ্যাঁ, ঠিক সেম জিনিস, ওটাকে পুশ করে দিতে হয়। একদম বুঝে না, ডেপ্লয়মেন্ট মানে জানি না গিটহাবে GitHub। পুশ করে দেওয়া, কোডকে পুশ করে দেওয়া। গিটহাব জানি না। গিটহাব জানিস না? এবার আমি আগের সেমে পড়িয়েছিলাম যখন ইন্টার্নশিপ করাই, ঠিক আছে? তো তখন গিটহাব পড়িয়েছিলাম। এটা তো কোর্সের কোনো টপিক না, তো কোর্সের সাবজেক্টটা আমি নিতে পারবো না। আবার যদি ইন্টার্নশিপ আসতে চলেছে হয়তো পাইথনের একটা ইন্টার্নশিপ আবার, তো যারা আমার কাছে ইন্টার্নশিপ করেসনি তারা আবার জয়েন করে নিতে পারবে, ঠিক আছে? তো সেখানে আবার এগুলো প্রোভাইড করা হবে, গিটহাবের ব্যাপারটা। তো অ্যাকচুয়ালি ডিপ্লয়মেন্ট কিন্তু ইন্ডাস্ট্রিতেও গিটহাব ইউজ হয়, ঠিক আছে? ইন্ডাস্ট্রিতেও কিন্তু গিটহাব ইউজ হয়। এবার তার ভেতরে অনেক পার্ট আছে, আমি সেসব বলছি না। ডকার আছে, কিউবারনেটস আছে, অ্যানসিবল আছে, সেফ প্রোগ্রামিং আছে, অনেক ব্যাপার আছে। সেগুলো ক্লাউড কম্পিউটিং এর কোর টপিক, সেগুলো যাচ্ছি না। জাস্ট জেনে রাখ গিটহাবে পুশ করে দেওয়া হয়। দেন মেইনটেনেন্স। মেইনটেনেন্স মানে আমি তোদের বলে দিয়েছি। স্যার, হ্যাঁ বল। CI/CD তো বুঝতে পারলাম না। সিআইসিটিটা বুঝতে হবে না, ঠিক আছে? সিআইসিটি তোদের পার্ট না। আমি বলছি তোদের যে পার্টটা মনে রাখবি সেটা হচ্ছে গিটহাবে পুশ করা হয়। ওকে, হ্যাঁ স্যার। এটা এখন তোদের বুঝতে হবে না। যারা বুঝতে পারলি না তাদের বুঝতে হবে না। তোর ধরে রাখ গিটহাবে পুশ, গিটহাব জানিস তো সবাই? মানে হ্যাঁ স্যার, শুনেছিস তো? GitHub জানি। হ্যাঁ, গিটহাবে পুশ করে দিতে হয়, যেন আমরা কোড পুশ করি গিটহাবে, সেরকম পুশ করে দিতে হয়। তারপর তোর প্রজেক্ট ম্যানেজার ওখান থেকে নিয়ে কি করবে সেটা প্রজেক্ট ম্যানেজারের ব্যাপার। তোর কাজ হচ্ছে কোড বানিয়ে গিটহাবে পুশ করে দেয়া, কোম্পানির গিটহাবে পুশ করে দেয়া। কোম্পানি সেটা গিটহাবকে নিয়ে কাকে দেবে না দেবে তোর দেখার দরকার নেই, তোর ঝামেলা শেষ। ওকে, দেন মেইনটেনেন্স মানে হচ্ছে আপডেট অ্যান্ড ফিক্স প্রবলেম লেটার। ধর অনেক কোম্পানি টাই আপ করে, আমি তোমার সফটওয়্যারটা বানিয়ে দেবো, আমার 1 লাখ লাগবে, আমি তোমাকে 5 বছরের সার্ভিস দেবো, মানে মেইনটেনেন্স ফ্রি দেবো। এই 5 বছরে সেই সফটওয়্যারে যে প্রবলেম হবে বিনা পয়সায় সেই কোম্পানি কাজ করে দেবে, মানে ঠিক করে দেবে। এটা আমি একটা টার্ম বললাম বা এগ্রিমেন্ট বললাম। আবার কেউ বলে 1 বছরের জন্য দেবো, কেউ বলে 2 বছরের জন্য দেবো, কেউ বলে আমি 4 বারই মেনটেন করবো, 4 বার যে কোনো প্রবলেম আসবে তারপর আমি পয়সা মানে মানি চার্জ করবো সামথিং, সেরকম ব্যাপার। স্যার এটা কি ওই যে বন্ডের মতনই হ্যাঁ, এটা এক বন্ডে, প্রকার? এটা বন্ডেই লেখা থাকে, এটা বন্ডে হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা। ওকে, স্যার সফটওয়্যারটা যে বিল্ড করছে সেই তো এই মেনটেনেন্সটা দিবে, মানে মেনটেনেন্স তাকেই তো সার্ভিস, মানে না তাকেই তো না এই না সার্ভিসটা দিতে হবে। না না, সেরকম কোনো ব্যাপার নয়। যে আমার কোডার হবে সেই মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হবে, সেটা ব্যাপার নয়। এখানে কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ার বলে একটা ইঞ্জিনিয়ার হয়, কিউএ ইঞ্জিনিয়ার। টেস্টার, যে কোড করছে সে টেস্টার নয়, টেস্টিং ইঞ্জিনিয়ার আলাদা হয়। কোডার, প্রপার কোডার আলাদা হয়। এই যে ডিজাইন ইঞ্জিনিয়ার আলাদা হবে, অ্যানালিসিস আলাদা জন করবে, প্ল্যানিং আলাদা জন করবে, মেইনটেনেন্স আলাদা জন দেবে, ডিপ্লয়মেন্ট আলাদা জনের কাজ। কারোর কাজ এক না এখানে। হ্যাঁ, এবার হতেও পারে যে কোডার সে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। ধর ছোট কোম্পানি, আমি বলছি একটা ছোট কোম্পানি, 15 জনের কোম্পানি, তো সেখানে তো আর সেটা সম্ভব নয় যে সবাই আলাদা আলাদা কাজ করবে। একজনকে সবকিছু জানতে হবে মোটামুটি একটা বেসিক কাজ করার জন্য।
বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝলাম। দেখ এখানে আছে কিরকম টাইপের ইঞ্জিনিয়ার হয়। হোয়াট আর দ্য কেরিয়ার ইন দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কিরম ভাবে হয়? SWE সফটওয়্যার ইঞ্জিনিয়ার, SDE সফটওয়্যার ডেভেলপমেন্টের ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, দেখ কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, QA, এদের কাজ হচ্ছে মেনটেনেন্স, এদের কাজ হচ্ছে মেনটেনেন্স দেওয়া। দেখ ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়েব ডিজাইনার বোথ আর ডিফারেন্ট পারসন। সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, দেখ এখানে টেস্টিং ইঞ্জিনিয়ার, যারা টেস্ট করবে শুধুমাত্র। ক্লাউড ইঞ্জিনিয়ার, যারা ক্লাউডে কাজ করবে। ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার মানে যারা ফ্রন্ট এন্ড বানাবে। ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার ব্যাক এন্ড বানাবে। ডেভঅপস ইঞ্জিনিয়ার, ডেভঅপস একটা টপিক, পরে কোনোদিন এক্সপ্লেন করবো জিনিসটা, ঠিক আছে? দেন সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি মানে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, যারা কোনো হ্যাকিং অ্যাটাক হলে বা কোনো ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি হলে সেই সমস্ত জিনিসগুলোকে চেক করবে, ঠিক আছে? একটা বড় কোম্পানিতে, একটা এমএনসিতে, এমএনসি ফুল ফর্ম হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, মানে যেসব বড় বড় কোম্পানি যেমন টিসিএস ধর, উইপ্রো ধর, এদের কিন্তু ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ইঞ্জিনিয়ার আছে, এদের সমস্ত ইঞ্জিনিয়ার এদের কাছে আছে। কিন্তু একটা স্টার্টআপ বা একটা ছোট্ট যে বিজনেস শুরু হচ্ছে বা ছোট্ট কোনো জায়গায় কাজ করছিস, তাহলে তোকে কিন্তু দুটো তিনটে কাজ সামলাতে হতে পারে। তুই ফ্রন্ট এন্ড করছিস, তুই ব্যাক এন্ড করছিস, তুই আবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে? জব রেসপন্সিবিলিটিটা অ্যাকচুয়ালি বেশি হয়ে যায় তাদের ক্ষেত্রে। দেন এখানে দেখ কিছু কি প্রিন্সিপাল দেয়া আছে। মডিউলারিটি ফার্স্ট পয়েন্ট, এই প্রিন্সিপাল গুলো কিন্তু মনে রাখতে হবে। মডিউলারিটি মানে কি আমি এখানে এসে বোঝাচ্ছি। ধর আমার একটা প্রজেক্ট আছে, আমি একটা ওয়েবসাইট প্রজেক্টই বলছি, ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, ঠিক আছে? মডুলারিটি মানে কতগুলো পার্টে পার্টে ইয়েস ভেঙে নিয়ে কাজ করতে হবে। ইয়েস ইয়েস আমি এই প্রজেক্টটাকে 4টে ভাগে ভাগ করে দিলাম। এই ভাগটায় কাজ করবে দুজন ইঞ্জিনিয়ার, এই ভাগটায় কাজ করবে দুজন ইঞ্জিনিয়ার, এই ভাগটায় কাজ করবে দুজন ইঞ্জিনিয়ার, এই ভাগটায় কাজ করবে দুজন ইঞ্জিনিয়ার। আমি 4টে পার্টে ভাগ করেছি। দিস ইজ কল মডিউলারিটি। একটা কোনো বড় প্রজেক্টকে যখন আমি 4টে ভাগে ভাগ করে দিই তখন তাকে বলা হয় মডিউলারিটি, ঠিক আছে? তোরাও যে এই মাইনর প্রজেক্ট করবি, দেখবি তোদের টিমে ভাগ করবে, টিম ভাগ করবে। তোদের ধর 4জন টিম দিল, এবার তোদের 4জন টিমমেটের 4টে আলাদা আলাদা কাজ হবে, তোরা আলাদা আলাদা কাজ করবি। কেউ ফ্রন্ট এন্ড করছে, কেউ ব্যাক এন্ড করছে, কেউ ডকুমেন্টেশন করছে, আর কেউ সামথিং বসে আছে। দুজন এরকম থাকবে কিছু কাজ করবে না, বা একজন দুজন এরকম থাকবে কিছু কাজ করবে না। সেটা তোদের গ্রুপে হতে পারে, কিন্তু কোম্পানিতে তো সম্ভব নয়। আর এখানে সে কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার, কোয়ালিটি চেক করবে, ঠিক আছে? যখন একটা প্রজেক্টকে আমি ছোট ছোট পার্টে ভাগ করে দিই তখন তাকে বলা হয় মডিউলারিটি। এর ডিটেলসে আমি পরে পড়াবো, টপিক আছে সব। এবার হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে কি জানিস? স্যার অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে ডেটাটাকে হাইড করা, মানে শুধুমাত্র আমি ফিচার্সটাকে দিচ্ছি বাট Yes. ইমপ্লিমেন্টেশনটাকে হাইড একটা করে রিয়েল রাখছি। লাইফ এক্সাম্পল বলতো আমাদের যেটা। স্যার এটিএম মেশিন, ইয়েস এটিএম মেশিন। দেখ আমাদের উপস যখন পড়বি তোরা, মানে উপস ইউজিং জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন পড়বি, তার 4টে পিলার বলা হয়। একটা বাড়ি দাঁড় করাতে গেলাম, দেখ একটা আমি বাড়ি দাঁড় করাচ্ছি, আমি 3টে পিলার দিয়ে কি বাড়ি দাঁড় করাতে পারবো? সেই বাড়িটা কি ঠিকঠাক হবে? ইনক্যাপসুলেশন ঠিক হবে না। তো 4টে পিলার থাকে, কি কি? একটা হচ্ছে ইনহেরিটেন্স, সেকেন্ড হচ্ছে অ্যাবস্ট্রাকশন, 3 নম্বর হচ্ছে পলিমরফিজম, 4 নম্বর হচ্ছে কি? 4 নাম্বারটা কি? এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন। এবার আমার টপিক হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে যেটা আমাদের অরিন্দম বলল, মানে আমি ইউজারকে ততটাই দেখাবো যতটা আমি দেখাতে চাইবো, তাদের কমপ্লেক্স জিনিসকে আমি শো করবো না। ধর তুই একটা অ্যাপস খুলেছিস,
তার ব্যাক এন্ড চলে এলো, সেটা কি ভালো লাগবে? সেখানে হাজার কোড আছে, ক্লিক 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 করে গিয়ে তুই তবে ইন্টারফেস পাচ্ছিস, কোন একটা পার্টিকুলার কাজ করতে পারছিস। বা এটিএম মেশিন ধরে নে, এটিএম মেশিনে গিয়ে আমরা কি করি, কার্ডটাকে ইনসার্ট করি, পিন দিই, কত টাকা তুলবো অ্যামাউন্ট দিই, সেভিংস না মানে কারেন্ট অ্যাকাউন্ট সেটা করি, সিলেক্ট করি, দেন আমার টাকাটা কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে, ভেতরে কি কি ফাংশনালিটি চলছে সেটা কিন্তু কোনো ইউজারকে দেখানো হয় না। দিস ইজ কল অ্যাবস্ট্রাকশন। আমরা ল্যাপটপে কাজ করছি কিন্তু ল্যাপটপের হার্ডওয়্যারটা তো আমরা দেখতে পাচ্ছি না, খোলা নেই তো আমাদের সামনে, সেটা একটা কভার দিয়ে ঢাকা আছে। দিস ইজ অলসো কল্ড অ্যাবস্ট্রাকশন। ওকে, দেখ এখানে কি লেখা আছে, দেখ, so only the necessary and hide the internal implementation details. যতটা নেসেসারি ততটাই দেখানো হবে, বাকি পার্টকে কিন্তু হাইড করে রাখা হবে। তারপরের পার্ট হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে তোরা পড়বি ক্যাপসুল মানে কি, ক্যাপসুল দেখেছিস তো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরকম দেখতে ক্যাপসুল গুলো হয় না, ওই এগুলো মানুষ খায়। স্যার অ্যান্টিবায়োটিক গুলো ওরম দেখতে হয়। মানুষ কেন, গরুও খায়, ওষুধ সবাই খায়। গোলটা তো আর হচ্ছে না, অটো কারেক্ট করে নিচ্ছে এরকম। ভেতরের জিনিসটা প্রোটেক্ট করে ইয়েস, আর কি এটা। বাইরের থেকে ভিতরের জিনিসটাকে প্রোটেক্ট করে। এবার ভেতরে এনক্যাপসুলেশনের ভেতরে কি থাকে, ডেটা থাকতে পারে বা ফাংশন থাকতে পারে। হুম। ওকে, মেনলি এই দুটো পার্টই থাকে, ডেটা এন্ড ফাংশন। দিস ইজ কল এনক্যাপসুলেশন, মানে একটা কোনো আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে ভেতরে কি আছে কেউ দেখতে না পায়। দিস ইজ কল এনক্যাপসুলেশন। ওকে, যেমন বাড়ির দরজা, তুই বাড়ির দরজাটা খুলে রেখে দিতে পারিস না, বাড়ির দরজা বন্ধ করে দিস যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে। দিস ইজ কল একটা এনক্যাপসুলেট করে দিই আমরা জিনিসকে। Keep data and related functions together. দেখ আমি যেটা বললাম, ডেটা থাকে and related function থাকে together to protect from the outside access. বাইরে থেকে কেউ যাতে না অ্যাক্সেস করতে পারে। রিইউজেবিলিটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি ফাংশন যখন পড়াই শীতে তখন বারবার বলেছি রিইউজেবিলিটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি একটা ফাংশন বানিয়েছি কিসের জন্য, ক্যালকুলেটরের জন্য। এখানে আমার ফাংশন আছে, ফাংশনের কাজ কি, when it is call it is run, মানে যখন আমি কল করব তখন আমার রান হবে। তো যতবার প্রোগ্রামে আমার ফাংশনটা মানে কোনো ক্যালকুলেশনের দরকার হবে আমি জাস্ট ফাংশনকে কল করব, জাস্ট ফাংশনকে কল করব, জাস্ট ফাংশনকে কল করব। দিস ইজ কল রিইউজেবিলিটি। ওকে, আমরা রিইউজ করতে পারছি, আমরা রিইউজ করতে পারছি জিনিসকে। তো ধর আমি একটা তোদের কথা বলছি, আমি একটা প্রজেক্ট বানিয়েছি, ঠিক আছে, যেখানে কি আছে, আমার একটা লগ ইন সিস্টেম আছে। প্রত্যেকটা প্রজেক্টে একটা লগ ইন সিস্টেম থাকবে। ধর আমি একটা ওয়েবসাইট বানিয়েছি, সেখানে লগ ইন সিস্টেম আছে, ঠিক আছে। আমি একটা কাস্টমারকে একটা ফুল প্রজেক্ট বানিয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু লগ ইন সিস্টেমের কোডটা আমার কাছে রয়ে গেছে। আমার কাছে নেক্সট কাস্টমার এসেছে, আমি কি এই লগ ইন সিস্টেমের কোডটা ইউজ করতে পারবো কি পারবো না? তার জন্য হ্যাঁ স্যার পারবো। পারবো স্যার। অবশ্যই পারবো। জাস্ট তার যদি ডিজাইনিং এ কিছু চেঞ্জেস হয়, ডিজাইন আমি চেঞ্জ করে দেবো, সিএসএস চেঞ্জ করলে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। ওকে, কিন্তু ইন্টারনাল কোডটা তো আমার একই থাকবে। লগ ইন সিস্টেমের সমস্ত ওয়েবসাইটের লগ ইন সিস্টেম তো একই হয়, সেখানে ইউজার নেম দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, লগ ইন হতে হয়। তো আমি তো এই জিনিসটা ইউজ করতে পারবো, আমাকে একবার লগ ইন সিস্টেম বিল্ড করে নিলে আর আমাকে দুবার বিল্ড করতে হবে না। তো দিস ইজ কল রিইউজেবিলিটি। আমি একবার বানাবো এবং বারবার রিইউজ করব জিনিসকে। দেন হচ্ছে মেনটেনেন্স। আমি অনেকবার বলেছি প্রত্যেকটা সফটওয়্যারকে রেগুলার আপডেট করতে হয় টু ফিক্স বাগ, ইমপ্রুভ ফিচার্স অ্যান্ড এনহ্যান্স সিকিউরিটি। আমাদের দেখবি কখনো ল্যাপটপে সিকিউরিটি আপডেট হচ্ছে, কখনো ফিচার্স আপডেট হচ্ছে, বা কোনো কিছু প্রবলেম থাকলে সেগুলো ফিক্স হচ্ছে। যেমন আমার একটা প্রবলেম হচ্ছিল কদিন, আমি এখানটা ক্লিক করলে এই যে পোর্শনটা আসছে, এই পোর্শনটা হোয়াইট হয়ে যাচ্ছিল, ঠিক আছে, কিছু শো হচ্ছিল না। সার্চ করলে সার্চ বার খুলে কাজ করা যাচ্ছিল কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে। তো কালকে আপডেট করার পর কিন্তু ঠিক হয়ে গেল। তো মেনটেনেন্সে রাখতে হবে। দেন টেস্টিং আমি অনেকবার বলেছি, আমি এখন বলবো না। অ্যাজাইল মেথোডোলজি মানে ডেভেলপ সফটওয়্যার ইন স্মল স্টেপ উইথ ফ্রিকোয়েন্ট ফিডব্যাক অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এবার আমাকে বল, ফিডব্যাকটা গুরুত্বপূর্ণ জিনিস একটা। হ্যাঁ স্যার। মানে ধর আমি তোদের আমার কথা আমি এক্সাম্পল দিয়েই বলছি। ধর আমাকে ডেভিড স্যার পড়াতে দিয়েছে, আমি তোদের পড়াচ্ছি,
সপ্তাহে তোদের একটা ক্লাস নেওয়ার কথা, আমি 2 সপ্তাহ ক্লাস নিলাম না, আবার 2 সপ্তাহ মাঝখানে ক্লাস নিলাম না। তো আমি তো রুল গুলো ব্রেক করছি না। এবার একটা যদি ফিডব্যাক সিস্টেম থাকতো, তোরা যদি ডেভিড স্যারকে বলতে পারতিস যে রাজদীপ স্যার ক্লাস নিচ্ছে না, মিস করছে ক্লাস, বা ক্লাস এসে গল্প করে ছেড়ে দিচ্ছে, তাহলে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যেত। তো ফিডব্যাক কিন্তু থাকা দরকার সব সময়। ফিডব্যাক থাকলে বোঝা যায় কাজটা হচ্ছে কি হচ্ছে না, ফিডব্যাক সিস্টেম। ওকে, আর ছোট ছোট স্টেপে কাজ করতে হবে, একসাথে বড় তৈরি করে ফেলবো এরকম ভাবলে হবে না। একটা ওয়েবসাইট বানাচ্ছি, ফার্স্টে আমি লগ ইন সিস্টেমটা বানালাম, তারপর আমি সাইন আপ সিস্টেমটা বানালাম, তারপর আমি ন্যাপ বারটা বানালাম, তারপর আমি ফুটারটা বানালাম, দেন আমি হিরো সেকশনটা বানালাম। এইভাবে ডেভেলপ করতে হয়। আমার যখন এই সমস্ত জিনিসগুলো হয়ে গেল, তখন আমি ব্যাকএন্ডে ঢুকলাম। ওকে, দেন কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, CI/CD যেটা বলছে, ফ্রিকোয়েন্টলি মার্জ কোড চেঞ্জেস অ্যান্ড অটোমেটিক্যালি ডিপ্লয় আপডেট। আমি সিম্পল ভাবে বলে দিচ্ছি, আমার একটা পুরো প্রজেক্ট আছে, ধর আমি একটা প্রজেক্টের 90% বানিয়ে ফেলেছি, ঠিক আছে, সেই প্রজেক্ট 90%টাকে আমি গিটহাবে পুশ করে দিলাম। দেন এই যে 10%টা আছে, আমি একদিন বানালাম 2%, দেন এইটাকে আবার পুশ করলাম, দেন আমি আবার বানালাম একদিন 2%, দেন আমি আবার এটাকে পুশ করলাম। তো আমি কিন্তু কন্টিনিউয়াস পুশ করতে থাকছি, নতুন ফিচার্স অ্যাড করতে থাকছি। তোরা যে ভাবিস তোদের এই অ্যান্ড্রয়েড আপডেট হলে যে সমস্ত ফোনের ইউআইটা চেঞ্জ হয়ে যায়, বা ব্যাটারির যে সিম্বলটা আছে তার চেঞ্জ হয়ে গেল, তো এটা কি অ্যাকচুয়ালি কোডিংটা চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। দিস ইজ কল CI/CD, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে অ্যাড করা, আর ডি ফর ডেভেলপমেন্ট, I ফর ইন্টিগ্রেশন, ডি ফর ডেভেলপমেন্ট। ইন্টিগ্রেশন মানে অ্যাড করা, তো সিস্টেমেই নতুন জিনিসকে অ্যাড করছে, সেটাই তো হয়। আমরা যখন কোনো এ বানাই, কোনো আমাদের উইন্ডোজের আপডেট দিই, বা আমাদের ফোনে অ্যান্ড্রয়েড আপডেট দিই, তোর ফোনেই তো আপডেটটা হয়। কত কত ভার্সন চলছে এখন উইন্ডোজের, 16 না 17? লেটেস্ট ভার্সন কত? উইন্ডোজ 11 চলছে স্যার। না না, উইন্ডোজ না, আমাদের অ্যান্ড্রয়েড বলছি, অ্যান্ড্রয়েড 16 চলছে। 16 চলছে। তো তোর ফোন অ্যান্ড্রয়েড 17 সাপোর্ট করে তো, দেখবি অনেকের ফোনই করবে। তো আপডেটটা এলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ কল কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। তোর পুরোনো ফোনেই কিন্তু অ্যান্ড্রয়েড 17 ফিচার্সটা নিয়ে নিচ্ছে। দিস ইজ কল ইন্টিগ্রেশন, মানে অ্যাড করা। এখানে এই ইন্টিগ্রেশন নয়। ওকে, অ্যান্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট না হলে তো ইন্টিগ্রেশন হবে না। দিস ইজ কল সিম্পল CI/CD। দেন স্যার ওই ইন্টিগ্রেশন মানেও তো অ্যাডই করা। হ্যাঁ, ওই ইন্টিগ্রেশন মানেও অ্যাড করা, এখানে সিম্বলটা বোঝাতে চাইলাম, এই ইন্টিগ্রেশন নয়। এখানে আবার আচ্ছা। ইরেজারটা কাজ করছে, অ্যাকচুয়ালি তো অ্যাডই, সিম্বলটা বলছি। দেন এ প্রসেস মডেল ডিফাইন্স হাউ SDLC ফেজ আর অর্গানাইজ। ঠিক আছে, আমাদের ডিফারেন্ট মডেল পড়বো আমরা, ওয়াটারফল পড়বো, অ্যাজাইল পড়বো, স্পাইরাল পড়বো, ইনক্রিমেন্টাল পড়বো, ভি পড়বো, প্রোটোটাইপ পড়বো, আমরা পড়বো হচ্ছে, তারপর আরো পড়বো ইটারেটিভ ওয়াটারফল পড়বো। ঠিক আছে, আমরা অনেকগুলো পড়বো, তোদের সিলেবাসে অনেক কম আছে, কিন্তু আর একটু বেশি পড়তে হবে। দেখবি সিলেবাসে কটা দেওয়া আছে তোদের, ওয়াটারফল, ইনক্রিমেন্টাল, র্যাড, প্রোটোটাইপ, স্পাইরাল, মাত্র এই কটা দেওয়া আছে, আরো পড়তে হবে। হ্যাঁ, বিগ ব্যাং পড়তে হবে আমাদের, বিগ ব্যাং মডেল। এই মডেলগুলো পরে পড়বো অ্যাকচুয়ালি, এখন না। দেখ, রিকোয়ারমেন্ট বলতে হোয়াট সফটওয়্যার শুড ডু, মানে সফটওয়্যার কি করতে পারে। মেনলি দুটো টাইপের রিকোয়ারমেন্ট হয়, একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল মানে হচ্ছে ফিচার, যেমন বলছি লগ ইন সিস্টেম থাকবে, সার্চ থাকবে, পেমেন্ট করতে পারবো। কিন্তু নন ফাংশনাল কি, পারফরমেন্স, সিকিউরিটি, স্পিড। এটা কি আমরা চোখে দেখতে পাই না অনুভব করতে পারি? পারফরমেন্স কি আমি চোখে দেখতে পাই? হ্যাঁ দেখতে পাই, অবভিয়াসলি দেখতে পাই। দেখতে পাই সেটা নয় বলতে চাইছি, কিন্তু আমি আর ফিলটা বেশি করতে পারি, তাই তো? পারফরমেন্সটা ফিল, স্পিড যেটা কি কাজে লাগে? স্পিড, স্পিড হ্যাঁ বলছি, স্যার স্পিড। স্পিড হ্যাঁ স্যার স্পিড। স্পিড অনেক কিছু কাজে লাগতে পারে। তুই ধর পিডিএফ ওপেন করতে যাচ্ছিস, তোর কতক্ষণে খুলছে পিডিএফটা, বা কতক্ষণে লোড নিচ্ছে, ঠিক আছে, সেখানে স্পিড ম্যাটার করে। ডিলে দেয়া থাকে, অনেক সময় ডিলে দেয়া থাকে, যেমন 0.03 সেকেন্ড। হয়তো তোরা জানিস না, আমরা যখন ইউটিউবে লাইভ স্ট্রিম করি, তখন ভিডিওকে 3 মিনিট ডিলে রেখে দিই। যেমন আমি যখন করি তখন 3 মিনিট ডিলে রাখি, মানে আমি পড়াচ্ছি ফাস্ট, কিন্তু ইউটিউবে 3 মিনিট ডিলে হচ্ছে। দিস ইজ স্পিড।
সেটা আমি কোথা দিয়ে করি, আমি ওবিএস সফটওয়্যারে 3 মিনিট ডিলেটাকে সেট করে রেখে দিই, যেখান থেকে ও স্যার রেকর্ডিং এখনো হচ্ছে। কি করে রাখেছেন স্যার? একটু না ডিলে না না, ডিলে দেখাচ্ছেন। এখন তো করে নি। না তাও একটু মানে লেটে লেটে মনে হচ্ছে যে স্ক্রিনে দাগাচ্ছেন না, আচ্ছা, বোঝাচ্ছেন যখন। স্ক্রিনের দাগটা এটা লেটে, এই জিনিসটা লেটে হয়, এটা সিস্টেমেরই করা আছে। এটা আমার কাছে তোরা যখন ভিউ করবি একটু লেটেই দেখাবে তোদের, আবার কারোর ও। ক্ষেত্রে স্পিডেও দেখাতে পারে, সেটা না। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু দেখলে, ভিডিওতে দেখলে একটু লেট মনে হয় এই অনলাইন ফিচার্সটা। আর এই না ফিচার্সটা অনেকক্ষণ ধরে চলছিল, হ্যাঁ। যেমন আমি আমি যাচ্ছি, ভাবছিলাম কি তোর ডিলে হচ্ছে কিছু, এত ডিলে হওয়ার কথা না, একটা সামথিং খুব খুব কম ডিলে হয় সেটা। বাকিরা বলতো তোদের কি খুব ডিলে লাগছে আমি অ্যারোটা আঁকলাম? না স্যার, খুব বেশি না দিলে স্যার। না স্যার সেটাই, ঠিকই আছে। তাহলে তোর ঠিক আছে। নেটওয়ার্ক প্রবলেম আছে। কিন্তু ভয়েস তো একদম কন্টিনিউ শুনছি স্যার, যখন বলছেন আপনি তখন। ভিজুয়ালে কোনো প্রবলেম হচ্ছে, ওকে। হ্যাঁ। দেন ফিচার্স যেমন লগ ইন হতে পারে, সার্চ হতে পারে, পেমেন্ট হতে পারে, বললাম এগুলো ফাংশনাল নন ফাংশনাল। দেন এটাই ছিল আমাদের আজকের ক্লাসটা, ওকে। বল আমাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তুই তো বুঝতে পারবি, বাকিরা বল, যারা নতুন এসেছিস তারা বল, পুরোনো আমার নেক্সট সবাইকেই ক্লাসে কি চেনা। এগুলোই হ্যাঁ, ডিটেলে স্যার। করবো? নেক্সট দিন নেক্সট ক্লাসে ডিসকাস বলতে এটা তোরা ওভারভিউ পেলি পুরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কি হবে, আমরা একটা একটা পার্টে ঢুকবো এবার, ওকে। যেমন যে স্যার, স্যার ওটাই আপনি কি বললো। টেস্ট নেবেন কোনো? টেস্ট, হ্যাঁ হ্যাঁ আমার টেস্ট তো লেগেই থাকবে, প্রায় টেস্ট হবে তোদের সাথে। ঠিক আছে। তারা রেকর্ডিংটা আমি অফ করি, তারপর কথা